জয়ন্ত হিল রিসোর্ট। জায়গাটা খুবই মনোমুগ্ধকর। বিশাল বড় দুইটা রিসোর্ট পাশাপাশি, দেয়ালগুলো সাদা রাঙা, ওপরে লাল রঙের চাল, সামনে কাঁচা আবৃত। সত্যি দেখার মতো রিসোর্ট। মাঠের এক কোণে অবস্থান তাদের। সবিস্তীর্ণ মাঠে যতদূর চোখ যায় কেবল সবুজ আর সবুজ ঘাস, চারিদিকে পাহাড়ের ঘেরা। গাড়ি থেকে নেমে মৌন উৎফুল্ল হয়ে বলে, এখানে যদি সারা জীবন থাকতে পারতাম। বেশি না, কয়েক কোটি টাকা লাগবে। মানে? এই রিসোর্টে এক রাত থাকতে পয়সার প্রয়োজন, আর তুমি সারা জীবন থাকতে চাইলে তো কয়েক কোটি টাকারই প্রয়োজন, তাই না? আমি কি সত্যি সত্যি থাকবো নাকি? এটা তো এখানে সৌন্দর্য দেখে বললাম, আপনি এত প্যাচান কেন? আমি লজিক ছাড়া কথা বলা পছন্দ করি না। নিবৃতের কথায় মৌন অন্যদিকে ফিরে ভেঙচি কাটল। বিড়বিড় করে বলল, তাছাড়া মানুষের আবার লজিক। কি বললে তুমি? কিছু না। কিছু না বললেই ভালো। মাঠে দাঁড়িয়ে তর্ক করার পর মৌন বলল, হইছে নাকি আরো বাকি আছে? চলেন রিসোর্টটার ভেতরে ঘুরে আসি। এখানে কি ভেতরে ঢুকে চেয়ার টেবিল দেখার জন্য আসে নাকি? স্টুপিড। তাহলে কেন আসছেন? নিবৃত বিরক্ত হলো খানিকটা। এই মেয়ের কি কোনো জায়গা সম্পর্কে ধারণা নেই? বাংলাদেশের লাস্ট হাউস দেখতে যাবো। তাই? হুম। চলুন, কথা বলে দেরি করছেন কেন? অবাক হয় নিবৃত। এতক্ষণ নিজেই তো ঝগড়া করলো তার সাথে, আর এখন বলছে সে দেরি করছে। জয়ন্তহিল রিসোর্টের মাঠের পাশ দিয়ে মাটির আঁকাবাঁকা রাস্তা। মৌন নিবৃত হেঁটে চলেছে। যদিও মৌনর খুবই ইচ্ছে করছিল নিবৃতের হাতটা ধরতে, তবে কিসের যেন বাধা। দুই পাশে হরেক রকমের গাছগাছালি, পাখির কুজনে মুখরিত চারপাশ। হঠাৎই মৌনের ডান হাতটা আঁকড়ে ধরেছে নিবৃত। স্বাভাবিকভাবে সামনে হেঁটে যাচ্ছে সে। ঠিক করতে পারছে না মৌন। অবাক হয়ে তাকিয়ে আছে হাতের বন্ধনটার দিকে। এত দৃঢ় কেন এই বন্ধন? এই বন্ধন ছিন্ন করার ক্ষমতা যে মৌনর নেই। একটা বিলের ওপর রড দিয়ে তৈরি ঘর। সরু মাটির রাস্তা ধরে সামনে এগোচ্ছে দুজনে। একপাশে বিল, বিলে ফুটে আছে শাপলা পদ্ম ফুলের দল। যদিও এখন শাপলা পদ্ম ফুল ফোটার সময় না, তবে এ বিলে ফুটেছে। কি মাধুর্য সে দৃশ্য! অপর পাশে ধানক্ষেত, দূরে ভারতের পাহাড়। রাস্তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে কাঠ গাছের সারি। ঘরটার সামনে এসে থামলো দুজনে। মনের অদ্ভুত লাগছে। এই ঘরটি বাংলাদেশের শেষ ঘর। কি অদ্ভুত! এপারে পা রেখলে বাংলাদেশ আর ওপারে ভারত। দুদেশের সীমানায় এখন নিভৃত আর মৌন। এই মেয়ে, কি? ওই যে মেঘের দল দেখছো? হুম। পাহাড়ের সবুজ ঘের অভয়ারণ্য দেখেছো? হুম, বিলের পানিতে পদ্ম ফুলের মালা দেখছো? দেখছি তো। ওই যে ছোট্ট ঘরটা দেখছো? হুম। আমার জঙ্গলি বিড়ালটির সঙ্গে এখানে ঘর বাঁধবো। মেঘের তলে দুজনে ভাসবো, সবুজের মায়ে হারাবো। পদ্ম ফুল কানে গুজে। হঠাৎ থেমে যায় নিভৃত। এসব কি বলছে সে? আজ সকালে গোসল করতে গিয়ে পানি লেগে যখন পিঠ জ্বালা করছিল, তখন নিভৃত নিজের অজান্তেই মনে নাম দেয় জঙ্গলি বিড়াল। আজ এই প্রকৃতির সৌন্দর্য হারিয়ে মুখ ফুটে এসব কি আসছে তার? কেন এত অদ্ভুত আচরণ করছে সে? নিজেকে প্রশ্ন করে নিভৃত। কোনো উত্তর আসে না। মন ক্ষান্ত, মস্তিষ্ক ক্ষান্ত। এত সহজে রুহানিকে ভুলে গেল সে। মনও জানে না নিভৃতের কথার মানে, তবে শুনতে খুবই ভালো লাগছিল তার। নিভৃতকে চুপ থাকতে দেখে মন অধৈর্য হয়। উৎসাহের সাথে জিজ্ঞেস করে, আর নিভৃত শক্ত কণ্ঠে বলে, কিছু না। মৌন দমে যায়। যতই সাহস হোক, নিভৃতের শক্ত কণ্ঠে তার ভীষণ ভয়। জয়ন্তা হিল রিসোর্টেই দুপুরের খাবার খেলো দুজনে। ভাত, আলু ভর্তা, গরুর মাংস আর ডাল। খাবারটা খুবই ভালো লেগেছে মৌন। যদিও পেটে খিদে থাকলে সবই ভালো লাগে। নিবৃত সারাটার সময় চুপ ছিল। মৌন বুঝে পাচ্ছিল না নিবৃতের আচরণ কখনো ঝগড়া করছে, কখনো আবার গম্ভীর হয়ে থাকছে। নিবৃতকে বুঝাবারও দায়। সন্ধ্যার দিকে নাজিমগড় রিসোর্টে ফিরে এলো দুজনে। রাস্তার দুপাশে লাইট জ্বলে উঠেছে, হলুদ রঙের ছড়াছড়ি চারপাশে। দুপাশের বাগানের ফুলগুলোর রং গাঢ় দেখা যাচ্ছে। রুমে যাওয়ার আগে মৌন বলল, শুনছেন? কি? এই যে উঁচু দালানটা দেখা যায়, এটা কি? ওয়াচ টাওয়ার। আমি যাই? একা যাবে কেন তুমি? আসলে রুমে আসো, আগে ফ্রেশ হয়ে বিশ্রাম নিই, পরে আমি নিয়ে যাবো তোমাকে। আচ্ছা। চুপসে আছে মৌন। নিবৃত কেমন গম্ভীর হয়ে আছে। এমন নিবৃতকে তো মৌন চায় না। ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে মৌনকে ওয়াচ টাওয়ারে নিয়ে এসেছে নিবৃত। মৌন অবাক চোখে তাকিয়ে চারিদিকটা দেখছে, পুরো রিসোর্টটা দেখছে। ওই তো সারি নদী, স্থানে স্থানে
জ্বলে রয়েছে হলুদ টিমটিমে লাইট। লাইটের আলোয় মুখরিত চারদিক, অভাবনীয় সুন্দর চারপাশ। রিসোর্টটার প্রতি একটা মায়া জন্মেছে মনুর। কত স্মৃতি কুড়োলে নিজের ঝুলিতে ছেড়ে যেতে খুবই কষ্ট লাগছে তার। তবে মানুষের জীবন থেমে থাকে না। পার্থিব জীবনে অনেক কিছু তাদের ত্যাগ করতে হয়। মানুষের মন বড় নরম, বিশেষ করে মেয়েদের। তাই তো 3 দিন কাটানো স্থানের প্রতিও মনুর কত মায়া, টান, আবেগ জড়িয়ে রয়েছে। খয়েরিরাঙ্গা টয়োটা প্রেমীয় গাড়িটা ঢাকা সিলেট মহাসড়ক ধরে চলছে। নিবৃত এক মনে গাড়ি চালাচ্ছে। মনও বাইরে তাকিয়ে আছে। নিবৃতকে বোঝা হয়তো তার সান্নিধ্যে নেই। এই কুহুকের ধাঁধা বড়ই জটিল। বাড়ি ফিরছে আজ বেশ কয়েকদিন হলো। মনুর সাথে বেশি কথা বলেন নিবৃত। সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে আছে মনু। বারান্দার গ্রিলে মাথা ঠেকিয়ে বাইরে দেখতে তার ভীষণ ভালো লাগে। মেয়েটি তার কাঁধে বসে। লালচে রঙের আকাশের দিকে তাকিয়ে পরন্ত বিকেলের মোহে পড়ে গেল মনু। বিড়বিড় করে বলল, জানিস মিটি, আমার জীবনটা একটা ধাঁধা। মেয়েটি কিছু না বুঝে কেবল বাগবাগুম করে। মনু মলিন হাসে। আমি যদি তোকে স্বাধীন করে দেই, তুই আমার হয়ে আকাশটা ঘুরতে পারবি রে মিটি? মেয়েটির কি হলো কে জানে। মনুর কাঁধ আরো শক্ত করে চেপে ধরল। সে কোথাও যাবে না। সবাই আমায় ব্যবহার করে, তুই কেন বাদ যাবি রে মিটি? মেয়েটি হয়তো মনে মনে বলছে, আমি তোমায় ছেড়ে যেতে পারবো না মনু বাবু। আমার মালিক যে তোমায় নিজের চাইতেও বেশি ভালোবাসে, সে যে তোমাকে দেখে রাখার দায়িত্ব দিয়েছে আমায়। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না বাবু। মনু আবার তাকায় পরন্ত বেলার লালচে আকাশে। মনু এখনো নিচেই থাকে। শীত পড়ছে তীব্র। শীতে কষ্ট হয় মনুর। পাতলা একটা চাদর বিছিয়ে থাকায় শরীর হিম হয়ে থাকে যেন। মনু নিচে বিছানা করছিল প্রতিদিনের মতোই। নিবৃত ল্যাপটপে কাজ শেখে বলল, বিছানায় ঘুমাতে পারো তুমি? না থাক। থাকবে কেন? বিছানায় থাকতে বলেছি, চুপচাপ শুয়ে পড়ো। নিবৃতের ধমকে চুপসে যায় মনু। পাশে শুয়ে পড়ে সে। নিবৃত আর চোখে তাকায়। কি করে বলবে সে? এই মেয়েটা পাশে না থাকলে তার ঘুম আসে না। বিগত রাতগুলো সে মৌনের মুখের দিকে তাকিয়ে কাটিয়েছে। মেয়েটা ঠকঠক করে কাঁপত। সে নিজের কম্বল দিয়ে দিত মেয়েটার শরীরে। আজ হয়তো নিবৃতের একটু ঘুম হবে। হঠাৎ নীল ডিম লাইটের আলোয় রুহানির ছবির দিকে চোখ যায় নিবৃতের। নিবৃত চোখ সরিয়ে নেয়। একটা অপরাধবোধ কাজ করে তার মাঝে। রুহানির চোখে চোখ রাখার সামর্থ্য তার নেই। একটু পর ক্লাস শুরু হবে। এখনো বাড়িতেই মৌন। তাড়াহুড়ো করছে প্রচণ্ড। ইদানিং খাবারের বড়ই অনীহা তার। মীরা জোর করে দুমুঠো ভাত খাইয়ে দিলেন। মনু বের হবে তার আগেই ফোন বেজে উঠল তার। মায়ের নাম্বার দেখে হাসি মুখে কল রিসিভ করলো মৌন। ফোনের ওপাশে কেউ কাঁদছে। পুষ্প কেঁদে হেঁচকে তুলে বলল, আপা, ছোট আপা আত্মহত্যা করছে। ছোট বাবা মানে তো রথি। ধবাস করে নিচে বসে গেল মৌন। রথিরে আল্লাহ! চিৎকার করে উঠল মনু। মীরা ভাত খাওয়া রেখে দৌড়ে এলেন তার কাছে। জুলেখা শরীফও কাজ ফেলে ছুটে এসেছেন। মনু চিৎকার করে কাঁদছে। মীরা মনুকে জড়িয়ে ধরে বললেন, এই মন, এই কি হয়েছে? মনু কোনো কথা না বলে কাঁদছে। পিঠাপিঠি বোন রথি। ঝগড়া তার সাথে বেশি হয়, আবার বোনদের মধ্যে সবচেয়ে বেশি সে রথিকেই ভালোবাসে। কোনো জবাব না পেয়ে পাশে থাকা ফোনটা হাতে নিলেন মীরা। ওই পাশেও কেউ একজন আপা আপারি করে কাঁদছে। মীরা নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ছোট আপা আত্মহত্যা করছে। কোন হসপিটালে আছে এখন? আমাগো জেনারেল হাসপাতালে। আচ্ছা, আমরা আসছি। নিবৃত মাত্রই ঘুম থেকে উঠে নিচে বসেছে। মনুকে চিৎকার করে কাঁদতে দেখে সে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মীরা মনুকে শান্ত হতে বলছেন, তবে কোনো মতেই শান্ত করতে পারছেন না। নিবৃত সহ্য করতে পারছে না এই চিৎকার। দৌড়ে গিয়ে মনুকে জড়িয়ে ধরল সে। পরিচিত প্রিয় মানুষটার স্পর্শ পেয়ে আরো গুটিয়ে গেলেন মনু। বাচ্চাদের মতো কাঁদছে সে, যেন তার অসহায় মুখটা বলতে চায়, আমার রথির কিচ্ছু হবে না তো নির্ভীন? নিবৃতের হাতের একটু ছোঁয়া, পিঠে সান্ত্বনার একটু ছোঁয়াই মনের অশান্ত মনকে শান্ত করে তুলেছে। দীর্ঘ 5টা ঘন্টা ছটফট করছে মনু। গাড়িতে থাকাকালীন সময়টা সে শ্বাস নিতে পারছিল কিনা সন্দেহ। বাড়ির কেউই ফোন ধরছিল না। নিবৃত এক হাতে আগলে রাখে মনুকে। ফরিদপুর জেনারেল হাসপাতালের ঘিরঙ্গা দালানের সামনে
গাড়ি থামে। মনো পাগলের মতো ছুটে যায় ভেতরে। তার ওড়না ঝুলছে মাটিতে। বোনগুলো তার প্রাণ, যাদের জন্য নিজেকে বিলিয়েছে, তাদের কিছু হলে সে কিভাবে থাকবে? নিবৃত দৌড়ে এসে ওড়নাটা ঠিক করে দেয়। বাম হাতটা ধরে শক্ত করে। হাসপাতালে মানুষ গিজগিজ করছে। সবাই সবার প্রয়োজনের তাগিদে এসেছে, কেউ বা নিজের তাগিদে। এমার্জেন্সি ওয়ার্ডের সামনে লাইন। এত মানুষ, এত বড় হাসপাতাল, নিবৃত কি করবে বুঝতে পারছে না। এখানে সে পূর্বে আসেনি। মনও নিজের মাঝে নেই। মীরা নাজমুলকে আনেন নিবৃত। নাজমুল অসুস্থ বলে পাশের লাল বিল্ডিং এ ছুটে গেল মৌন। অপারেশন ওয়ার্ড এদিকেই থাকার কথা। মৌনও ঠিক করে চেনে না। হঠাৎ সামনে আলমকে দেখতে পেয়ে নিবৃতের হাত ছাড়িয়ে বাবাকে জাপটে ধরে মৌন। আলম আকস্মিক জড়িয়ে ধরায় খানিকটা পিছিয়ে যান। মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। মৌন ভেজা গলায় জিজ্ঞেস করে, রতি কই বাবা? দোতলায় মহিলা ওয়ার্ডে। আমাকে নিয়ে চলো না বাবা। দোতলায় মহিলা ওয়ার্ডে প্রবেশ করে মৌন আর নিবৃত। দুই পাশে হাসপাতালে বেড। রোগী আর আত্মীয় স্বজনে ভরা চারপাশ। কারো হাতে ঔষধ, কেউ বা এদিক ওদিক ছোটাছুটি করছে। এক কোনায় একটা বেডে শুয়ে আছে রথি, মুখটা পাণ্ডু, হাতে স্যালাইন। পাশে একটা টুলে বসে আছেন মর্জিনা। কেঁদে কেঁদে বিলাপ করছেন তিনি। আর কেউ নেই পাশে। মনো দৌড়ে গিয়ে বোনের পাশে বসে, মোটায় হাত বুলায়, ডাকে, রতি, রতি রে, আমি তোর আপা। মর্জিনা পাশে থেকে বলেন, ডাকিস না, ঘুমের ওষুধ দিছে, একটু ঘুমা। মনো উঠে এগিয়ে যায় মায়ের দিকে। সিক্ত গলায় জিজ্ঞেস করে, মা, কি হয়েছিল? মর্জিনা বিলাপ করে করে বলেন, জানি না রে, মৌন মাইয়াটার হঠাৎ কি হইল। 2 দিন ধরে চুপ কইরা থাকে, ভাত খায় না। আজকে সকালে হঠাৎ কইরা কয়, মা আমারে মাফ কইরা দিও। আমি কিছু বুঝি নাই। আমার ময়না গালে 2টা থাপ্পড় দিয়া কই, এগুলো কি সব কথা কস? আমার ময়না রাগে কান্দে। আমি ধান ঝাড়তেছি, হঠাৎ পুষ্পে দৌড়া এসা কয়, ও মা, ছোট আফা নদীতে ঝাঁপ দিছে। আমার ময়নাই তো সাঁতার পারে না। দৌড়ায় গিয়া দেখি রিপতে তুলছে পানিতে। পরে কেমনে কি হলো জানি না, হাসপাতালে ছুটতে আইছি। নিবৃত পাশে দাঁড়িয়ে সবটা শুনছে। আসলে তার কি বলা উচিত সে বুঝতে পারছে না। প্রিয়জনে কিছু হলে কেমন লাগে সে ব্যথা হয়তো তার থেকে বেশি কেউ জানে না। সে আলমকে জিজ্ঞেস করে, আঙ্কেল, পুলিশ কেস হয়েছে? আর ও তো নদীতে কোনোভাবে পড়ে যেতে পারে। না বাবা, রথি নদীতে ঝাঁপ দিয়েছে। কয়েকজন দূর থেকে দেখেছিল, আর পুলিশ আসছিল। মেম্বাররে বলে ব্যাপারটা মিটাইছি। সময় যায়। দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চলল। হাসপাতালের কোলাহল এখনো কমেনি। নিবৃত বাইরে থেকে ফল খাবার নিয়ে এসেছে। মনো রথির পাশে মূর্তির মতো বসে। খাবারগুলো মার্জিনার হাতে দিল সে। মার্জিনা আঁচল দিয়ে চোখের কোণা মুছে বললেন, তুমি বাড়িতে যাও গা বাবা, তোমার কষ্ট হইতাছে, বাড়িতে গিয়ে বিশ্রাম করো। নিবৃত লজ্জা পায়। বিপদের মুখেও তার কথা ভাবছে মর্জিনা। মনো 2 পিস রুটি, একটা কলা আর একটা আপেল নিবৃতকে খেতে দেয়। নরম কণ্ঠে বলে, আমি আজকে এখানে থাকবো রাতে। আপনি ফরিদপুর বাড়িতে যান, গিয়ে রেস্ট নেন। অনেকটা ধকল গেল আপনার উপর। এখানে থাকতে আপনার কষ্ট হবে। সারা রাত বাইরে বসে থাকতে পারবেন না। কালকে রতিকে ডিসচার্জ করবে, আপনি যান। নিবৃতর খারাপ লাগছে। মেয়েটা কি তাকে আপন ভাবে না একটু? থাকি কিছুক্ষণ। আপনি ক্লান্ত, ড্রাইভ করেছেন অনেকটা পথ, দয়া করে চলে যান। নিবৃত চলে আসে। খানিকটা অভিমান হলো কি, স্যালাইন শেষ হয়ে রক্ত উঠে যাচ্ছে হাতে। মনো আশেপাশে খুঁজেও কোনো নার্স পেল না। দৌড়ে গেল বাইরে। সরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়া মানে এক প্রকার যুদ্ধ। পাশের ওয়ার্ড থেকে নার্স এনে স্যালাইন খোলায়। মর্জিনা পাশে টুলে বসে দেয়ালে হেলান দিয়ে ঘুমোচ্ছেন। আলম ওয়ার্ডের বাইরে রাখা চেয়ারে বসা। পুরুষেরা রাতে মহিলাদের ওয়ার্ডে থাকা নিষেধ। এখানে আসার পর একবারও রিপ্তকে দেখেনি মৌন। ব্যাপারটাই সে খুব অবাক। তাদের বিপদে রিপ্ত সবসময় প্রহরীর মতো পাশে থাকে, অথচ আজ নেই। তাছাড়া রতিকে নাকি রিপ্তই হাসপাতালে নিয়ে এসেছে। মাকে জাগাতে ইচ্ছে করে না মনো। পান খেয়ে লাল করে শ্যামবর্ণ মুখটা মেয়ের চিন্তায় বিবর্ণ হয়ে রয়েছে। মনো রতির পাশ থেকে উঠে বেডের সামনে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। তার মাথায় কেবল 2টো প্রশ্ন ঘুরছে। রতি কেন পানিতে ঝাঁপ দিল? আর রিপ্তি কই? দুইটার কি কোনো যোগসূত্র আছে? হঠাৎ মনো চোখ যায় বাইরে। মানুষে ভরা নিচে একটা রক্তাক্ত লাশ নিচে পলিথিনের উপর রাখা। পাশে 2জন মহিলা চিৎকার করে কাঁদছেন। মনের কানে বাড়ি খায় সেই চিৎকার।
ভাই রে, আমাগো থুইয়া তুই কেন গেলি রে? আমাগো কি হইব? তোর নতুন বউটার কি হইব রে? আল্লাহ গো। কি আর্তনাদ, বেদনা সে চিৎকারে। চোখ ফিরিয়ে নেয় মনু। হয়তো লোকটা অ্যাক্সিডেন্ট করেছে। কষ্ট হয় মনুর। একটা অ্যাক্সিডেন্ট কত সহজে সব আশা কেড়ে নেয়। প্রিয়জনকে আকস্মিকভাবে হারিয়ে পরিবার স্তব্ধ, নিশ্চুপ হয়ে যায়। হাসপাতালে আসলেই কেবল বোঝা যায়, উপলব্ধি করা যায় মানুষ ঠিক কতটা অসহায়। রথির পাশে গিয়ে বসে মনু। চোখ লেগে যায় তার। নরম মলিন কণ্ঠস্বর। আপু, হকচকিয়ে ওঠে মনু। রথি নিবু নিবু চোখে তাকায়। মনু রথির গাল স্পর্শ করে বলে, কোথায় কষ্ট হচ্ছে আমাকে বল। রথি আলতো করে মনুর হাতটা নিয়ে তার হৃৎপিণ্ডের পাশটায় রাখে। নরম স্বরে বলে, এইখানটায় বড্ড কষ্ট রে আপু। কি হয়েছে আপাকে বল। আমি রিপু ভাইরে ভালোবাসি আপু। কথাটা শুনে থমকে যায় মনু। অবাক চোখে রথির দিকে তাকায় সে। রথি থেমে থেমে বলে, রিপু ভাই তোমারে ভালোবাসে আপু। তোমার তো এখন বিয়ে হয়ে গেছে আপু। আমি যে রিপু ভাইরে ভালোবাসি আপু, ভাই কেন বুঝে না? রথি থামে। কথা বলতে বড্ড কষ্ট হচ্ছে তার। ও আপু, বলো না, তুমি রিপু ভাইরে বুঝাইবা আমি যে তাকে ভালোবাসি। তুমি তারে বুঝো আপু। রথি হাঁপিয়ে যায়। মনু বোনের মাথায় আলতো করে হাত বুলিয়ে বলে, তোর আপা আছে না, সব হবে, তুই চিন্তা করিস না। রথি থামে। নিশ্চল চোখে তাকিয়ে থাকে বোনের মুখ পানে। তার মৃগনয়না চোখে কৃতজ্ঞতা। ফজরের আজান ভেসে আসছে পাশের মসজিদ থেকে। বাইরে কিছু পাখির কলরব শোনা যাচ্ছে। মনও মাথায় ওড়না টেনে দেয়। শীত পড়ছে চারপাশে। শীতল আবহাওয়ায় শরীরও হিম ধরে আছে। সকাল 10টা বাজে। কিছুক্ষণ পর ডিসচার্জ করা হবে রথিকে। নিবৃত এখনো আসেনি হাসপাতালে। মনও অপেক্ষায় ছিল। ভেবেছিল হয়তো আসবে। আলম গিয়েছেন বাইরে নাস্তা আনতে। মনও মহিলা ওয়ার্ড থেকে বাইরে বের হয়ে ডাক্তারের সাথে কথা বলার জন্য। হঠাৎই চোখ যায় দূরে। এক কোনায় চেয়ারে বসে আছে একজন। মাথা নিচু করে আছে লোকটা। চুলগুলো উস্কো খুস্কো। মনও ধীর পায়ে এগিয়ে গিয়ে বসে পাশে। লোকটা স্থির ভাবলেছেন। মনও নরম কণ্ঠে ডাকে, রিপু ভাই। রিক্ত হকচকিয়ে তাকায়। মনও তার পাশে এলো কেন? রিক্ত মাথা নিচু করে আবার মাথাটা চেপে ধরে বসে থাকে কেবল। মনও চুপ করে আছে। রিক্তকে সে কিছু বলতে চায়, তবে সময় নিয়ে। রিক্ত ডুবে যায় আজ থেকে 5 দিন আগের ঘটনায়। শাপলা বিলের কিনারে বসে আছে রিক্ত। দৃষ্টি তার দূরে, বহু দূরে। যদি দেখা মিলে কাঙ্ক্ষিত মুখটার, হায় কোথায় সে মুখ? রিপু ভাই। রথি নিজের 2টা বেনি ঝুলিয়ে চোখে গাঢ় কাজল দিয়ে এসেছে। ছটফটে চঞ্চল রথি পাশে বসলো রিক্ত। আমাকে রিপু ভাই ডাকতে মানা করছি না? আপু তো ডাকে। আপার তুই এক না। কেন রিপু ভাই? জানি না, মাথা আর খাইস না, যা এখান থেকে। আমার ধ্যান জ্ঞান সবচেয়ে আপনি রিপু ভাই। একটা থাপ্পড় পড়লো রথির গালে। রিক্ত ক্লান্ত এসব শুনে। আজ 2 মাস ধরে রথির ব্যবহারে অবাক হচ্ছে রিক্ত। এগুলোর বয়সের দোষ রিক্ত জানে। তাই ঠান্ডা মাথায় বোঝাতো, কখনো মারতো না। তবে রথি নাছর বান্দা। এই মেয়েটা ছোট থেকে জেদি। রথি গালে হাত দিয়ে কাঁদে। ভেজা গলায় বলে, আপার তো বিয়ে হয়ে গেছে। আমাকে আমাকে একটু ভালোবাসলে কি হয়? চুপ, একদম চুপ। আমার হাত উর্বরতে। বাবা তোমারই ঠকাইছে, আমি জানি। আমি তোমাদের ঝগড়া শুনেছি। ও রিপু ভাই, সব ভুইলা আমার ভালোবাসলে কি হয়? রিক্ত রথির গাল চেপে ধরল। রাগ উঠলে তার মাথা ঠিক থাকে না। এই কথা আর কেউ যদি চান্সের রতি, তোরে আমি চাইনি তো কইতা ফেলবো। রতি ভেজা চোখে দৌড়ে চলে যায়। রিক্ত ধপাস করে পাশে বসে পড়ে। এখন পরীক্ষার মুখোমুখি সে। ভেবেছিল বাকিটা জীবন একা কাটাবে। হঠাৎ করে বদলে গেল রথি। চুপ করে থাকে সে। কোনো চঞ্চলতা নেই, লাফালাফি নেই, একেবারে চুপ। গতকাল সকালে নদীর পাড় থেকে গরুর জন্য ঘাস কেটেছিল রিক্ত। হঠাৎ পেছন থেকে রথি চিৎকার করে বলে, রিপু ভাই, আমারে ভালোবাসবেন? রিক্ত না ফিরেই বলে, পাগলামি করিস না, মায়ের খাবি। শেষবারের মতো বলতেছি রিপু ভাই। পাগলামি করিস না। ঠিক আছে। ধপাস করে একটা শব্দ হলো।
রিপু ভাই। মৌনর ডাকে হুঁশ ফেরে রিপ্ত নিচে তাকিয়ে বলে, কিছু বলবে না মনে? আমি যদি তোমার কাছে কিছু চাই, দিবা আমাকে? রিপ্ত নিচে তাকিয়ে মলিন হাসে, মনে মনে বলে, আমার ছটপটে পিচ্ছিটা জান চাইলেও জান দিতেও রাজি ওরে মনে, জান দিতেও রাজি। কি চাই? তুমি রতিকে বিয়ে করো রিপু ভাই। মনা? রিপ্ত অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভালোবাসার মানুষটা আজ বলছে তুমি অন্য কারো হয়ে যাও। যদিও ভালোবাসাটা একতরফা, মৌন বুঝে একতরফা ভালোবাসার কষ্ট, তবে সে নিরুপায়। রতি তোমাকে ভালোবাসে রিপু ভাই। একটা মরিচিকার পেছনে আর কত দৌড়াবে তুমি? এবার নিজের জীবনটা গুছিয়ে নাও। এটাই তোর ইচ্ছা? তুমি কি রাগ করলে রিপু ভাই? না। দয়া করে আমায় ফুল বোঝো না রিপু ভাই। আমার বোনটা মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে, ওরে তুমি বাঁচাও। রিপ্ত বিড়বিড় করে, বনের কষ্টটা দেখলে আর আমার জ্বলনটা দেখলে না, তাই হবে। সত্যি রিপু ভাই? নিবৃত আসতে চেয়েছিল, তবে মৌন তাকে মানা করে দিয়েছে। কিছুক্ষণ পর রথিকে ডিসচার্জই করা হবে। বাড়িতে আনা হয়েছে রথিকে। খাটে শুয়ে আছে সে, শরীরটা বড্ড দুর্বল তার। সোফায় বসে আছেন আলম, পাশে নিবৃত বসা। মৌন দাঁড়িয়ে আছে। কোথা থেকে ছুটে এলো রিপ্ত, তার সাথে দেওয়ান কাজী। চাচা। রিপ্ত, তুই দেওয়ান কাজীরা আনছত কেন? চাচা, আপনি অনেক কিছু বলছেন, আমি আর কিছুই বলে নাই। আজ আমি বলবো, আপনি শুনবেন। আমি এই মুহূর্তে রথিরে বিয়ে করতে চাই। বিয়া? হ চাচা। নিবৃত হতবম্বিত হয়ে রিপ্তকে দেখছে। ছেলেটা রেগে আছে খুব। আলম কোনো প্রত্যুত্তর করল না, কেবল মাথা নুইয়ে রাখলেন, যার অর্থ তিনি রাজি। 3 কবুল বলে বিয়ে সম্পন্ন হলো তাদের। মৌনর দিকে ফিরে কৃতজ্ঞতা ভরা হাসি দিল রতি। কতটা প্রাণবন্ত সে হাসি! মৌনর আগামীকাল পরীক্ষা, তাই আজই রওনা দিতে হবে তার। নিবৃত বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। রাত 8টা প্রায়। বাঁশবাগানের পাশে বসে সিগারেট টানছে রিপ্ত। মাথাটা বড্ড ধরেছে তার। রিপু ভাই। চইলা যাবি শুনলাম? হ্যাঁ। ওহ, রতি এখন তোমার স্ত্রী রিপু ভাই। ওকে কষ্ট দিও না, জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নাও। ও তোমাকে ভালোবাসে। পবিত্র বন্ধনের জোরে তুমিও একদিন ভালোবাসতে শুরু করবা। দেখে নিও, আমাকে না হয় মরিচিকা ভেবে ভুলে যেও। আমাকে ফুল বোঝো না। তোমাদের ভালোর জন্যই এমনটা করেছি আমি। তোমাদের জন্য দোয়া করি, সুখে থেকো। চলে আসে মৌন, পিছনে রেখে আসে ছলছল করা দুটো আখির মালিককে। আজ প্রায় 1.5 মাস হয় তারা গ্রাম থেকে ফিরেছে। মৌন শরীরটা প্রতিনিয়ত খারাপ লাগে, কাউকে বলতেও পারে না, আবার সইতেও পারে না। মৌনকে খাইয়ে দিচ্ছেন মীরা। মেয়েটা একদম নিজের যত্ন নেয় না। হঠাৎ কলিং বেল বেজে ওঠায় জুলেখাকে ডেকে বললেন খুলে দিতে। অহনা আর রিজবিকে দেখে জুলেখা সালাম দিয়ে ভেতরে ঢুকতে বলে। অহনা আর রিজবি ড্রয়িং রুমে এসে সোফায় বসেন। জুলেখা ডাইনিং টেবিলে ছুটে গিয়ে হাঁপিয়ে বলে, বড় আফা, অহনা ম্যাডাম আইছে। রুহানির মা বাবা এসেছে শুনে থমকে যান মীরা। তারা তো অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিল। ভাবি কেমন আছেন? কথাটা বলে মৌনকে দেখে থমকে যান অহনা। পরখ করেন আগে দেখেছেন কিনা, তবে মনে পড়ে না। মীরা দাঁড়িয়ে হাসি মুখে বলেন, ভালো আছি ভাবি। আপনি কেমন আছেন? অস্ট্রেলিয়া থেকে কবে ফিরলেন? শুনলাম না যে। গতকাল রাতেই ফিরেছি, আবার চলে যাব। মেয়েটার কবর একটা নজর দেখতে আসলাম। 3 দিন পরে তো মেয়েটার মৃত্যুবার্ষিকী। মৌন দুজনের কথা শুনছে দাঁড়িয়ে। মহিলাটাকে সে চিনে, তবে যতদূর বুঝতে পারছে তিনি রুহানির মা। ভাবি, ওকে? ও নিবৃতের বউ। অহনা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি বিশ্বাস করতে পারছেন না নিভৃত এত তাড়াতাড়ি বিয়ে করে নিল কেন। এই নিভৃতের ভালোবাসা। নিবিড়দের বউ মানে? নিবিড়দের বিয়ে করেছে? হ্যাঁ। অহনা আর দাঁড়ালো না, ড্রয়িং রুমে চলে এলেন। নিবৃত বাবার ঘরে ছিল। ড্রয়িং রুমে এসে অহনা রিজবিকে দেখে থমকে দাঁড়ালো, পেছন থেকে ডাকলো। আম্মু? অহনা শুনলেন না। রিজবি সাহেবও কিছু বুঝতে পারছেন না। রিজবি সাহেবকে নিয়ে বেরিয়ে গেলেন অহনা। নিবৃত নিমেষেই তাকিয়ে রইল সেদিকে। মৌন সবটাই দেখছে, তবে তার দোষটা কোথায়? টিএসসিতে বসে আছে মৌন, লুবনা আর ঝিনিয়া। মৌনর সাথে ভালো সখ্যতা তাদের। মৌন চুপচাপ বসে আছে। আজ নিবৃত তার সাথে খারাপ ব্যবহার করছে, অনেকটা এড়িয়ে চলছে।
মৌনও ভেবে পায় না তার দোষটা কোথায়। সে তো কিছু করেনি। সবাই কেন তার প্রতি রাগ দেখায়? সবার রাগের কেন্দ্রবিন্দু কেন সেই হয়? হঠাৎ করে মাথা ঘুরে মাটিতে ঢলে পড়ে মৌন। পাশের ইটে বাড়ি লেগে কপালের পাশটা কেটে গল গল করে রক্ত বেরোচ্ছে। লুবনা ঝিনিয়া হকচকিয়ে মৌনকে ধরল। নাম ধরে ডেকেও কোনো সাড়া নেই। বোতল থেকে হালকা পানি ছিটিয়ে দিতেই আপসে চোখ মেলো মৌন। তাড়াতাড়ি কিছু মানুষের সহায়তায় মৌনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গেল তারা। ভয়ে গলা শুকিয়ে আসছে দুজন। মাথাটা বেশি কাটেনি, সামান্য একটু কেটেছে কেবল। রক্ত পরিষ্কার করে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেন ডাক্তার। ডাক্তার মিতালি মৌনের হাতের নার্ভস পরীক্ষা করলেন। মৌনও ইমার্জেন্সি ওয়ার্ডে রাখা বেডে শুয়ে আছে। জ্ঞান থাকলেও আশেপাশের পরিবেশ তার কাছে আবছা। মিতালি লুবনার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, পেশেন্টের নাম কি? মৌন। ডাক্তার মিতালি আস্তে আস্তে ডাকলেন, মৌন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি। আপনার শারীরিক গঠন এবং আপনার বান্ধবীর কাছ থেকে শুনে যা বুঝলাম, এগুলো গর্ভবতী হওয়ার লক্ষণ। আপনি কি বুঝতে পেরেছেন মৌন? জি। আপনার কিছু পরীক্ষা করা প্রয়োজন। পরীক্ষাগুলো করিয়ে আমাকে রিপোর্ট দেখিয়ে যাবেন। কিছুটা সুস্থ বোধ করছে মৌন। লুবনাকে ধরে ধরে হেঁটে বাইরে বেরিয়ে পরীক্ষা করে নিয়েছে। তবে রিপোর্ট আগামীকালকে দেবে। একা যেতে পারবি মৌন? লুবনার চিন্তিত কণ্ঠস্বর। লুবনা ঝিনিয়া দুজনকেই রোকেয়া হলে থাকে। মৌনর সাথে সম্পর্কটা অনেক ভালো। মৌনকে রিকশায় তুলে দিয়েছে, তবুও তাদের চিন্তা থামেনি। মৌন মলিন হেসে বলে, চিন্তা করিস না, আমি তো সুস্থ, এখন যেতে পারবো। আচ্ছা, সাবধানে যাস। মন, কপালে ব্যান্ডেজ কেন মা? মীরা উদ্বিগ্ন চিত্তে প্রশ্ন করে এগিয়ে আসেন। মৌনকে সোফায় বসিয়ে বলেন, কি হলো বল? এই একটু মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। এই জন্যই বলি শরীরের যত্ন নিতে একদম নিস না। আচ্ছা, একটা কথা বলতো, কোনো সুসংবাদ আছে? মীরার প্রশ্নে মনো লজ্জা পেয়েছে খুব। হলদে গালগুলো লাল রাঙা হয়ে আছে। তেমন কিছু না মা। মনো আসলে নিশ্চিত না হয়ে ব্যাপারটা কাউকে জানাতে যাচ্ছে না। আচ্ছা, ও যদি সত্যি প্রেগনেন্ট হয় তাহলে নিবৃতের প্রতিক্রিয়াটা কি হবে? খুব খুশি হবে কি? মুচকে হাসে মনো। রাগ তো সব তাকেই ঘিরে। বাবুর কথা শুনে নিবৃত রাগ দেখাতে পারবে না। আবার লাজে রাঙা হয় মনোর মুখ। মীরা আর বিষয়টা ঘাটলেন না। মেয়েটাকে লজ্জা দিতে চান না তিনি। রাতে নিবৃতের সাথে কথা বলেনি মৌন। একটা চাপা অভিমান ছিল তার। নিবৃত একবার জিজ্ঞেসও করেনি মাথায় ব্যান্ডেজ কেন। অভিমানটা গাঢ় হয়ে যান। তবে এই অভিমান কি আদৌ কেউ বোঝে? মরুভূমির খাকা বালুগুলো যখন তৃষ্ণায় কাতর হয়ে সূর্যের সাথে অভিমান করে, সূর্য কি আদৌ সে অভিমান বোঝে? উল্টো নিজের তেজ বাড়ায় শতগুণ। পেরিয়ে গেছে 2টো দিন। বিভিন্ন ঝামেলায় রিপোর্ট আনতে যেতে পারেনি মৌন। বাড়িতে রুহানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিম খাওয়ানো হবে। বিভিন্ন ব্যস্ততায় কাটছে মৌনর দিনরাত। অহনা প্রতিদিন ভোরে ফজরের নামাজের পর অনেকটা সময় রুহানির কবরের পাশে বসে কাঁদে। একদিন মৌন কথা বলতে চেয়েছিল, তবে তিনি এড়িয়ে গেছেন। এই পৃথিবীর প্রত্যেকটা দোষ কেবল মৌনর। সবাই তাকেই ভুল বোঝে। তার দোষ থাকুক কিংবা না থাকুক। শত কষ্টের মাঝেও গতকাল বিকালের কথা মনে করে মনটা ভালো হয়ে যায় মৌন। আপু 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 আরে পাগলি, কি শুরু করলি ফোনে? কি হয়েছে? আপু, রিপু ভাই কাল রাতে। লাজুক কণ্ঠ রোধে। মনো মুচকি হাসে। হেসে ঠাট্টা করে বলে, রিপু ভাই রাতে কি? তুমিও না আপু, খালি লজ্জা দাও। আমি আবার কি বললাম? উফ, আপু তুমিও না। মনো খুশি হয়। তার বোন সুখে আছে, রিপু ভাই ভালো আছে। আজ রুহানির মৃত্যুবার্ষিকী। নিবৃত স্তব্ধ হয়ে বসে আছে রুহানির কবরের পাশে। বাড়ির সামনে প্যান্ডেল করা হয়েছে। ভেতরে কোরআন তেলাওয়াত হচ্ছে। কিছুক্ষণ পর সবাইকে খাওয়ানো হবে। নিবৃত এত কাজের মাঝেও বসে আছে নিশ্চল হয়ে। অনুভূতি শূন্য সে। নিজেকে অপরাধী লাগে তার। গতকাল রাতে অহনা ডেকে নিয়ে তাকে বেশ কথা শুনিয়েছেন। আচ্ছা, নির্ভীত কি সত্যি স্বার্থপর, বিশ্বাসঘাতক, ভালোবাসা মান দিতে জানে না? হাসপাতাল থেকে ফোন আসায় মীরাকে জরুরি কাজের কথা বলে বেরিয়ে যায় মৌন। একটা উত্তেজনা কাজ করছে তার মাঝে। সত্যি কি তার মাঝে বেড়ে উঠছে আরেকজন? উত্তেজনায় হাত পা কাঁপছে মৌন। যদিও বাসায় এসে টেস্ট করেছিল পজিটিভ, তবুও বিশ্বাস হয়নি তার। ডাক্তার মিতালি অভিজ্ঞ চোখে রিপোর্ট দেখে বললেন, আপনি গর্ভবতী মিসেস মৌন।
7 সপ্তাহ চলছে। মৌনর চোখ দুটো চিকচিক করে ওঠে। এত স্নিগ্ধ কেন এই অনুভূতি? মিসেস মৌন, আপনার বয়সটা কম, তাই নিজের খেয়াল রাখবেন, বেশি টেনশন করবেন না, আর খাওয়া দাওয়া ঠিক মতো করবেন। আপনার স্বামী কোথায়? আপনার সাথে আসেনি? আসলে উনি একটু ব্যস্ত। মিতালি অবাক হলে। সচরাচর এমন পেশেন্টের সাথে স্বামীর থাকা কিংবা তাদের কোনো প্রিয়জন থাকে, তবে মেয়েটা একেবারেই একা। নিয়মিত চেক আপ করে যাবেন। জি, চেষ্টা করব। রিপোর্টটা নিয়ে কাঁপা কাঁপা হাতে বেরিয়ে আসে মৌন। সাদা কালো রিপোর্টটায় বলের মতো ছোট একটা অংশ। মিতালি দেখিয়ে বলছিলেন এটা নাকি বাবুর বর্তমান অবস্থা। মৌনর চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মাতৃত্বের অসীম সুখের সন্ধান পেয়েছে মেয়েটা। বিগত 2 দিন যাবৎ কথাটা বলবে বলবে করেও বলতে পারছে না মৌন। কেমন একটা লজ্জা, আড়ষ্টতা, অহনা, রিজবি চলে গিয়েছে। নিবৃত একেবারেই চুপ, কথা বলেনি, ঝগড়া করেনি, একেবারে নিশ্চল, স্তব্ধ, যেন স্তব্ধতায় তার রাজত্ব। মনও নিজের ধ্যানে আছে, সকল অভিমান ভুলে গিয়েছে তার অবুঝ মন। আজ মীরা বাড়িতে নেই, দিলারা নাজমুল আছেন কেবল। মীরা ভাইয়ের বাড়িতে গেছে। রাত বাড়ছে ক্রমশ। বাইরে শুক্লাপক্ষের চাঁদ উঠেছে। বারান্দা ভেদ করে চাঁদের মিঠা আলো প্রবেশ করছে ঘরে। নিবৃত খাটে আধশোয়া হয়ে ল্যাপটপে বসে কাজ করছে। পাশে মৌন বসে। নিবৃত এক মনে কাজ করে যাচ্ছে। মনে হঠাৎ হঠাৎ কি হচ্ছে ও বুঝতেই পারছে না, তবে অদ্ভুত অনুভূতি। এই যে শুনুন। নিবৃত মৌনের কথায় কপাল কুঁচকি তাকায়। আজ প্রচণ্ড বিরক্ত সে। অফিসে প্রচুর রাগ দেখিয়েছে। অহনার দগদগে কথাগুলো আরও মাথা নষ্ট করে দিচ্ছে তার। আরেকদিকে রুহানির স্মৃতি, অপরাধ বোধ। কি? আপনার বেবি কেমন আছে? ছোট্ট ছোট্ট বেবিগুলো। মৌনর অহেতুক ফালতু কথায় নিবৃত বিরক্ত হয়। জরুরি কাজটা ফেলে তাকে এসব শুনতে ডাকছে মেয়েটা। আমি কাজ করছি, বিরক্ত করো না। মৌন থামে না, বলে যায়, আমাদের একটা বেবি হলে কেমন হয় নির্ভিন? নিবৃত বিরক্ত কণ্ঠে বলে, আমি কি তোমাকে বলেছি আমার বাচ্চা লাগবে? আমাদের সম্পর্কটা কেমন তুমি জানো না? আমার যে চাই নির্ভিত, আমার যে একটা বেবি চাই। মৌন একা একাই বকবক করছে। নিবৃত ল্যাপটপটা পাশে ঠাস করে ফেলে গাল চেপে ধরে মৌন শক্ত কণ্ঠে বলে, বুঝিস না তুই? আমি বলছি আমার বাচ্চা লাগবে, তোর আর আমার বাচ্চা। এই আমাদের সম্পর্ক তুই কেমন জানিস না? বাচ্চার কথা কি করে ভাবলি তুই? মৌনর গাল ছেড়ে অন্যদিকে ফিরে নিবৃত। মৌন থমকে গিয়েছে। তার সকল আশা ভরসা শেষ হয়ে গিয়েছে এক মুহূর্তে। রাগে গলা উঁচিয়ে সে বলে, কেন? চাহিদা পূরণ করার সময় মনে থাকে না বাচ্চা লাগবে না? নিবৃত গর্জে ওঠে, গলা উঁচিয়ে বলে, চুপ, আর একটা কথা না। মৌনর কি হলো সে জানে না। অনেক মুড সুইং হচ্ছে তার। সেও গলা উঁচিয়ে বলে, রুহানি রুহানি রুহানি, একটা মৃত মানুষের জন্য এত ভালোবাসা, অথচ একটা জীবিত মানুষকে যে মৃত বানিয়ে দিচ্ছেন। মরার প্রতি এত দরদ। আর কথা বাড়াতে পারলো না মৌন। একটা থাপ্পড় পড়লো তার গালে। তুই এই কথাটা বলে সাহস কোথায় পেলি? এই তোর বুক কাঁপলো না? তোর যদি আজ আমি খুন না করি? মৌন চিৎকার করে বলে, তো করুন খুন। কেন বাঁচিয়ে রেখেছেন আপনারা আমায়? আমি আর পারছি না। আর সাহসের কথা বলছেন? আমি 100 বার বলবো। কি করবেন আপনি? আর একটা থাপ্পড় পড়ে তার গালে। নিবৃতের চোখ লাল হয়ে আছে। ক্ষিপ্ত বাঘের মতো হিংস্র লাগছে তাকে। মনু এবার ভয়ে আড়ষ্ট হয়ে যায়। নিজেকে খাটের এক কোণে গুটিয়ে নেয় সে। নিবৃত পাশ থেকে উঠে মনুর একটা হাত ধরে টেনে দাঁড় করায় তাকে। আকস্মিক আক্রমণে পেটে একটু টান পড়ে তার। নিবৃত টেনে নিয়ে যাচ্ছে তাকে দরজার দিকে। মনুর বাম হাতটা চলে যায় তার পেটে। বাবুটা কি কষ্ট হচ্ছে। তার পচা বাবার কারণে কি কষ্ট পাচ্ছে বাবুটা। বুক ফেটে যাচ্ছে মনুর। একটা টান দিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নেয় সে। আমাকে এভাবে বের করে দিতে হবে না, আমি নিজেই বেরিয়ে যাচ্ছি। বলেই বেরিয়ে যায় মনু। নিবৃত থমকে যায়। ধপাস করে মাটিতে বসে পড়েছে। মাথাটা চেপে ধরে রাখে। কি ছিল সেই কণ্ঠে? এতটা বলিষ্ঠ কণ্ঠ নিবৃত আগে তো শোনেনি। এতটা শক্ত কণ্ঠ। তীব্র মাথা যন্ত্রণায় কাতর নিবৃত। 3টা ঘুমের ওষুধ খেয়ে পাড়ি জমালো ঘুমের দেশে। এই দুষ্কর দুনিয়ায় নিজেকে নিজের কাছে গোলক ধাঁধার ন্যায় মনে হয় তার। মস্তিষ্ক আর মনের এক অসীম দ্বন্দ্ব। এই দ্বন্দ্বে বারবার পিষ্ট হচ্ছে নিভৃত। পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উকি দিয়েছে। চড়ি কাকের ডাক ভেসে আসছে কানে।
মৌন মাথায় কাপড় দিয়ে নিবৃতের ঘরের দরজাটা আস্তে করে খুলে ঘরে ঢুকে। ফজরের নামাজের পর আর ঘুমায়নি সে। নিবৃত খাটে ঘুমে বিভোর। মৌন আলমারির দিকে এগিয়ে যায়। চোখ দুটি তার লাল বর্ণ, সারাটা রাত কেঁদেছে। চোখের পানিও বোধহয় শুকিয়ে গিয়েছে এখন। আলমারি খুলে নিজের কালো রাঙা ডায়েরিটা বের করে মৌন। ডায়েরির শেষের পাতায় কিছু লাইন লিখে। আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টটা খুলে ডায়েরির শেষ পাতায় সেফটিপিনের সহায়তায় লাগিয়ে দেয়। সযত্নে ডায়েরিটা আলমারির ভেতর কাপড়ের ভাঁজে রেখে দুটো কাপড় ব্যাগে ঢুকায় মৌন। গত 4 মাসে 3টা টিউশনি করিয়ে প্রায় 25,000 টাকা জমিয়েছিল, তা তুলে নেয় ব্যাগে। কালো রঙের বোরকাটা পরে নিবৃতের মুখ পানে চায় মৌন। ভালোবাসার মানুষকে কখনো ঘৃণা করা যায় না, নয়তো মৌন করত। নিবৃত নামক মানুষটাকে মনের সবটা দিয়ে ঘৃণা করত। চোখের কোণে জমা হয় বেহায়া নোনা জল। মৌন মুছে নেয়। পেটে বাম হাতটা রেখে বিড়বিড় করে। তোমার কি বাবার খুব প্রয়োজন? তোমার মা যদি তোমার বাবার ভূমিকা পালন করে তুমি কি খুব কষ্ট পাবে? উত্তর আসেনি। 2 মাসের বাচ্চা কি বোঝে মায়ের দগ্ধ মনের কষ্ট? বলা বিক্ষিপ্ত কথার মালা। দুপুর 2টা বাজে। মীরা নিবৃতর ঘরে প্রবেশ করেছে। নিবৃতকে ঘুমে দেখে অবাক হন তিনি। নিবৃতের শিওরে বসে ডাকেন, বাবুই, বাবুই উঠ। নিবৃত আস্তে আস্তে চোখ মেলে। ঘুমের ঘোর এখনো যায়নি তার। নিজেকে ধতাস্থ করতে অনেকটা সময় কেটে যায়। আজ এত বেলা করে ঘুমোচ্ছিস যে? শরীর খারাপ? মীরা হাত বাড়িয়ে নিবৃতের কপাল ছুঁয়ে দেখেন, তবে জ্বর নেই। তিনি কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছেন। সকালে মৌন ফোন করে বলেছিল বাড়ি যাচ্ছে জরুরি কাজে। তিনি গাড়ি নিয়ে যেতে বলেছেন, তবে মেয়েটা গাড়ি নেয়নি। আম্মু, একটা ব্ল্যাক কফি দিতে বলো তো। মীরা কাঁথাগুলো ভাঁজ করছিলেন। কাঁথাটা জায়গার মতো রেখে তিনি বললেন, তুই ফ্রেশ হয়ে নে, আমি নিয়ে আসছি। আচ্ছা। নিবৃত ফ্রেশ হয়ে বাইরে বের হতেই অফিস থেকে জরুরি কল আসে। না খেয়েই বেরিয়ে যায় নিবৃত। জরুরি কাজের চিন্তায় কাল রাতের ঘটনা এখনো মস্তিষ্ক স্মরণ করেনি, তাই সব ভুলে বসে আসছে। 12টা নাগাদ ফরিদপুর পৌঁছেছে মৌন। মর্জিনা মুখটা মলিন করে রেখেছেন। নিতু 6 মাসের গর্ভবতী। শ্বশুরবাড়িতে একটা মোটরসাইকেলের জন্য এখনো অত্যাচার করে তাকে। ভারী ভারী কাজ করানো হয়, তাই নিতুকে বাড়িতে নিয়ে এসেছেন মর্জিনা। রিপ্ত বাড়িতে নেই, ধানের ব্যবসা দিয়েছে নতুন, সেই সুবাদে নারায়ণগঞ্জ গিয়েছে। আলম সাহেব এখন বেশি চলাচল করতে পারেন না, শরীর নরম হয়ে এসেছে। পরিবারের খরচ এখন রিপ্তের ঘাড়ে। মৌন একটা মোড় নিয়ে মিঠা রোদের মাঝে বসে আছে। পিছনে বিস্তৃত ধান খেতে শোষো বাতাস। পুষ্পসহ গ্রামের কয়েকটা মেয়ে গোল্লা ছুট খেলছে। মৌন এক ধানে তাদের দেখছে। পাশে গরুর গোবর দিয়ে ঘুঁটে তৈরি করছে রথি। কোমরে শাড়ির আঁচল বুঝে তার। মেয়েটা এখন পাক্কা সংসারী। আপু, দুলাভাই কখন আসবো? রথির প্রশ্নে তার দিকে ফিরে মৌন। মলিন হেসে বলে, কেন? তোর আপা কি একা থাকতে আসতে পারে না? তা না, এমনি বললাম। রথি আবার কাজে মন দেয়। হঠাৎ করেই রথির অদ্ভুত লাগছে। এভাবে মৌনুর বাড়িতে আসা মানে কি? তাও শ্বশুর বাড়ি না গিয়ে বাবার বাড়ি এলো। রথির মনে ভয় ঢুকে যায়। রিপ্ত অনেক কষ্টে ওর হয়েছে, আবার যদি রিপ্তর মন ঘুরে যায়। শিউরে উঠে রথি। মৌন উদাস ভঙ্গিতে মেয়েদের গোল্লাচুট খেলা দেখছে। রথি অনুধাবন করে তার আপাকে তার বিরক্ত লাগছে, বড় বেশি বিরক্ত লাগছে। মর্জিনা রান্না করে লতি কাটছে। নিতু বলেছিল শুটকি দিয়ে লতি তরকারি খাবে, তাই এই আয়োজন। পাশে বসে নিতু আচার খাচ্ছে। মনও মায়ের সাথে কথা বলতে এসেছিল। নিতুর আচার খাওয়া দেখে তারও বড্ড ইচ্ছে করছে আচার খেতে। মর্জিনার কাছে গিয়ে পিড়িতে বসে মনু। চুলার পাশে আচারের বাটি দেখে বলে, মা, একটু আচার দাও না। মর্জিনা কপাল কুঁচকে তাকান। এমনিতে নিতুর চিন্তা, আলম অসুস্থ, রিপ্ত বাড়ি নেই, ঘরে তাদের যথেষ্ট চাল রয়েছে, তবে মৌনুর জন্য আবার বাড়িতে রাখতে হবে। এত বড় শ্বশুর বাড়ি ফেলে বাবা মায়ের অভাবের সংসারে আসার কোনো মানেই হয় না। সকালে মাত্র এসেছে, তাই তিনি কিছু বলতেও পারছেন না। কেন, তুই কি পতি? মায়ের প্রশ্নে থতমত খান মৌন। কি বলা উচিত এখন তার? না মা। মনো, যা 1 কলসি পানি নিয়ে আয় কলপার থেকে। কাজ করতেছি, বিরক্ত করিস না। মৌন সত্যি অবাক হয়। মায়ের আচরণ, রথির আচরণ এত অচেনা কেন লাগছে তার? মা, তুমি পুষ্পরে বলো, আমার একটু সমস্যা আছে। মৌন কথাটা বলে উঠে যায়। মর্জিনা বিরক্ত সহ তাকিয়ে পুষ্পকে হাঁক ছাড়ে। শাপলা বিল থেকে মাগরিবের আজানের মায়াবী সুর শুনে বাড়ি ফিরে মৌন। কি অদ্ভুত, কেউ তার খোঁজই করেনি, এমনকি পুষ্পও না। আলমের সাথে খানিকটা সময় কাটিয়ে খাবার খেয়ে নিজের ঘরে শুয়ে পড়ে মৌন।
মা কি সুন্দর বড় আপাকে ভাত খাইয়ে দিচ্ছিলেন। মৌনর ইচ্ছে জেগেছিল মায়ের হাতে ভাত খাবে। কিসের যেন একটা বাধা, মা বোনের অদ্ভুত ব্যবহার, কি সেই বাধা। রাত 10টা, নিভৃত ক্লান্ত চিত্তে বাড়ি ফেরে। ফ্রেশ হয়ে না খেয়েই ঘুমিয়ে পড়েছি। কেটে গিয়েছে 2 দিন। নিভৃত এখন পাগল প্রায়। মেয়েটা কোথায়, বাড়িতে আছে কি, তার সামনে আসে না কেন? আম্মু, কিছু বলবি বাবুই? আম্মু, ও কোথায়? কে? তোমার বৌমা? মনের কথা বলছিস? হ্যাঁ। মন তো গ্রামে গেছে। নিভৃত অবাক হয়, অবাক কণ্ঠে বলে, কবে? গত পরশু। এর মানে মেয়েটা সেই ঘটনার পরের দিনই বাবার বাড়ি চলে গিয়েছে। আর নিভৃত ভেবেছে রাগে হয়তো সামনে আসেনি। আম্মু, আমি ফরিদপুর যাচ্ছি। এখন? নিভৃত কোনো কথা শুনল না। নিজের সাদা রঙা মার্সিডিজ নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। সবাই খেতে বসেছে দুপুরে। মার্জিনা নিতুকে ভাত খাইয়ে দিচ্ছিল। রথি আর পুষ্প বসে খাচ্ছিল। আলম আগেই খেয়ে উঠেছেন। মনো রুই মাছের তরকারি নিয়ে যাবে। তখনই মার্জিনা বলল, আর বলিস না মনো, রুই মাছের এত দাম, জব্বার জেল্লা তো মাছ কিনারই কথা না। একটা মাছ নাকি 300 টাকা। বাপ রে বাপ। মনো মাথাটা নিচু করে পাশে রাখা বাটিতে ডাল থেকে 2 চামচ ডাল নেয়। হায়, যাদের সুখের জন্য নিজে বলি হলো, আজ তারা তাকে মাছের দাম শোনাচ্ছে। জীবনে সত্যি অদ্ভুত। রিপ্ত এখনো ফিরেনি। রিপ্তের সাথে কথা বলেছিল রথি। রিপ্ত এখন অনেকটাই ভালো ব্যবহার করে তার সাথে। রথি কি জানে রিপ্তের ভালো ব্যবহারের পেছনে মনোর অবদান ঠিক কতটা? রথি বোন। মনোর কণ্ঠ শুনে তড়িঘড়ি করে কলটা কেটে দেয় রথি। শক্ত কণ্ঠে বলে, কিছু বলবা আপু? তুই কি আমার সাথে রাগ করেছিস বোন? না। তো কথা বলিস না কেন? আমি কি আজেরা বাপের বাড়ি থাকি? ঘর আছে, সংসার আছে, ধান সিদ্ধ করা, আরো কত কাজ। তোমার সাথে গল্প করি কখন? মনো রথির কথায় খুব কষ্ট পেয়েছে। সত্যি কি সে বাবার বাড়িতে অহেতুক পড়ে আছে? কতটা যন্ত্রণায় এসেছে সে তো জানে। স্বামী গায়ে হাত তুলে পেটে তার বাচ্চা বেঁধে চলেছে। এদিকে স্বামী নাকি বাচ্চা চায় না। কোথায় যাবে মৌন? সে তো অকুল পাথরে পড়েছে। নিজের ঘরে ঢুকে মৌন মোবাইল ঘেটে কাঙ্ক্ষিত নাম্বারটি খুঁজে। যদি সে ব্যক্তিটা একটু আশ্রয় দেয়। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি মন। মৌন, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আছি কোনো রকম। তুই কেমন আছিস? তোর ছেলেটা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। সুমি, একটা কথা বলতাম, কিভাবে যে বলি। আরে বল, এত ফর্মালিটি কেন? সুমি, আমাকে একটু তোর বাড়িতে আশ্রয় দিবি? বেশি না, 2টা মাস, তারপর দেখি কি করা যায়। এই মৌন, কি হয়েছে? ভাইয়ের সাথে কোনো ঝামেলা? সেসব না হয় পরেই শুনবি। আমাকে একটু আশ্রয় দিবি কিনা বল, না হয় একটা ঘর ভাড়া দিস আমাকে। চিন্তা করিস না, টাকা প্রতি মাসে পাবি। একটা থাপ্পড় খাবি বেয়াদব মেয়ে। আমি টাকা চাইছি তোর কাছে? চলে আয় খুলনা, আমি আছি না। মনো মলিন হাসে। বিপদের সময় পর আপন হয়ে যায়, আর আপন মানুষ পর। আরো কিছু কথা বলে কল কেটে দেয় মনো। খাটে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে জীবন উপলব্ধি করছে সে। সুমির সাথে ফরিদপুর সরকারি কলেজে পড়াকালে পরিচয়। ইন্টার 2য় বর্ষ থাকাকালে বিয়ে হয়ে যায় সুমির। সুপরিচিত ছিল মোহনের সাথে। সুমি পাড়ি যাবে খুলনায়। সেদিন নিউ মার্কেটে দেখা। সুমির স্বামী উসমান দুবাই প্রবাসী। একটা ছেলেও আছে 1 বছরের। শ্বশুর বাড়ির সাথে খুলনায় থাকে। মনোকে অনেক করে বলেছিল যেতে। মনো সুযোগটা বিপদে গ্রহণ করল। নিম গাছটায় আজ একটা শালিক পাখি বসে। তার সঙ্গী নেই, উড়ে গেছে কি দূর দূরান্তে। রাত 8টা বাজে। মনোর বাড়ির সামনে এসে থামলো সাদা মার্সিডিজ গাড়িটি। রাস্তায় জ্যামের কারণে নিভৃতের ফরিদপুর পৌঁছতে দেরি হয়ে গেছে। সাদা টি শার্ট আর ট্রাউজার পরেন নিভৃত। তার ঝাঁকড়া চুলগুলো এলোমেলো অবিন্যস্ত। ফর্সা মুখমণ্ডল ঘরমাক্ত। উঠানে চেয়ারে বসে আলম পাশের বাড়ির মফিজের সাথে গল্প করছিলেন। নিভৃতকে দেখে হেসে উঠে দাঁড়ালেন। কুশল বিনিময় করলেন অনেকটা সময়। নিভৃতর ছটপটানি বেড়ে চলেছে দ্বিগুণ থেকে দ্বিগুণ হারে। লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে তার। আঙ্কেল, মন কোথায়? মৌন ওর ঘরে আছে। যাও আব্বা, তুমিও যাও, হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও, অনেকটা পথ আসছো। বাড়ির সবাই নিভৃতকে দেখে উচ্ছ্বাসিত। রথির মনে হচ্ছে আপদ বিদায় হবে, আর মার্জিনা ভাবছেন
ঘরের চাল বাজবে। মনো খাটে বসে পেটে হাত বুলেছে। কত কথা জমে আছে তার মনে। সবকিছু বিচার দিচ্ছে 2 মাসের বাবুটাকে। বেশ লাগছে তার। মৌন, এই প্রথম প্রিয় মানুষটার মুখে নিজের নাম শুনে থমকে যায় মনো। মাথা উঁচিয়ে সামনে তাকায় সে। এলোমেলো বিধ্বস্ত নিবৃত দাঁড়িয়ে আস্তে আস্তে এগিয়ে আসছে তার দিকে। নিবৃত ধপ করে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে। মাথা নিচু করে মুখটা চেপে ধরে রাখে অনেকটা সময়। অতঃপর লাল বর্ণ চোখ নিয়ে তাকায় মৌনর মুখ ফানে। নিবৃতের চোখে একরাশ অসহায়তা। মনো মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। নিজের সিদ্ধান্তে অটল থাকার দৃঢ় প্রতিজ্ঞা করেছে সে। নিবৃত টলমলে পায়ে মনোর পাশে এসে বসল। কাঁপা কাঁপা হাতে মনোর মুখটা স্পর্শ করার চেষ্টা করল, তবে মৌনতা হতে দিল না। সরিয়ে দিল নিবৃতর হাত। এমি, আই এম সরি। মনো অপরদিকে নিশ্চল তাকিয়ে আছে। নিবৃতের কোনো কথাই তার কানে বাজছে না। নিবৃত হাতটা ধরতে গেল, মনো সরিয়ে নেয়। সিক্ত অথচ শক্ত কণ্ঠে বলে, অধিকার ফলাতে এসেছেন? নিন, আমি উন্মুক্ত করে দিলাম নিজেকে। নিজের চাহিদা মিটিয়ে বেরিয়ে যান। হেই, এসব কি বলছো তুমি? কেন শুনতে পাচ্ছেন না? আপনাদের সবার হাতের পুতুল বা আমি। একবার খেলবেন, আবার ছুঁড়ে ফেলবেন, আবার ইচ্ছা হলে উঠাবেন, ইচ্ছে না হলে পায়ে পিষে ফেলবেন। প্লিজ মৌন, আমি সরি বলছি তো। বাসে চলো। একদম আমার নাম মুখে নেবেন না। 1 বছর সংসার নামে ছেলে খেলা করেছি, তখন তো আমার নাম ধরে ডাকেননি। আজ কেন? নাকি আমাকে মেরে আপনার স্বাদ মেটেনি? মারতে এসেছেন? মারতে পারেন, আমি কিচ্ছু বলবো না। আপনার বাড়ির লোকগুলো না বড্ড স্বার্থপর, তারাও আপনাকে বাধা দিবে না। নিভৃত আবার মৌনের হাতটা ছুঁতে চায়, তবে মৌন এবারেও নিজের হাত সরিয়ে নিয়েছে। নিভৃত অসহায় ভঙ্গিতে চেয়ে আছে কেবল। মৌনও উঠে জানালার ধারে গিয়ে দাঁড়ায়। সবাই পেয়েছেটা কি? যে যেভাবে পারছে সে সেভাবে ব্যবহার করে যাচ্ছে তাকে। তার কি কোনো আত্মসম্মান নেই? নিবৃতের এই দ্বিমুখ জটিল ব্যবহার আর কতদিন সহ্য করবে মনো? নিবৃত মনোর পিছনে এসে দাঁড়িয়েছে। মনো হালকা কণ্ঠে বলল, আপনি চলে যান নির্ফিত, আমি আর ফিরবো না। আমি আপনার আর রুহানি আপুর মাঝে একটা কাঁটা। আমি নিচে থেকে সরে আসলাম নির্ফিত, আপনি চলে যান। নিবৃত নরম কণ্ঠে বলে, হ্যাঁ, ক্ষমা চাচ্ছি তো, আর এমনটা হবে না। প্লিজ চলো। আপনি এই মুহূর্তে চলে যাবেন নির্ফিত, নয়তো আমার মরা মুখ দেখবেন আপনি। মৌন, নিবৃত রাগে অভিমানে বেরিয়ে যায় ঘর থেকে। মার্জিনা আর রথি বাইরে কান পেতেছিলেন। তারা শত ডেকেও নিবৃতকে আটকাতে পারেনি। মনুকে ইচ্ছে মতো কথা শোনালেন মার্জিনা। মনু টু শব্দ করেনি, কেবল নিচের দিকে তাকিয়ে মলিন হেসেছে। মনে মনে বিড়বিড় করছে, তুমি কি আমার গর্ভধারিণী ছিলে মা? নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে নিবৃত। আশেপাশে যা ছিল সব ভেঙে গুড়িয়ে দিচ্ছে সে। বাড়ির মানুষ সবাই অবাক নিবৃতের ব্যবহারে। রুমি ফোন দিয়ে সব জানায় মীরাকে। মীরা নিবৃত কিংবা মৌন কাউকে ফোনে পাচ্ছে না। কিছু একটা ঝামেলা হয়েছে, তিনি ঠিক বুঝতে পারছেন। তবে রাত অনেক। নাজমুল এমনিতেই অসুস্থ, ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে। শত ইচ্ছা সত্ত্বেও ফরিদপুরে ছুটে আসতে পারেননি তিনি। পাখির কিচিমিচির ডাকে ঘুম ভাঙে পুষ্প। পাশে তাকিয়ে মৌনকে খুঁজে পায়নি সে। ভালোভাবে আশেপাশে তাকিয়ে দেখে কোথাও নেই তার আপা। হঠাৎ চোখ যায় টেবিলের উপরে একটা চিঠি আর 1000 টাকার নোট চাপা দেওয়া। চিঠিটা ধরে কিছু লাইন পড়ে চিৎকার করে মাকে রাখে পুষ্প। পুষ্পর চিৎকারে রথি, নিতু, মার্জিনা ছুটে আসেন। রথি হাই তুলতে তুলতে বলে, এই ফেলেছিস কেন তুই? পুষ্প রথির কথায় পাত্তা না দিয়ে বলে, মা, আপা চলে গেছে। মার্জিনা যেন খুশি হয়ে যান মুহূর্তে। হেসে বললেন, ভালোই তো হয়েছে, জামাই বাড়ি তো মাইয়াকে আসল বাড়ি। পুষ্প ভিজে কণ্ঠে বলে, মা, আপা দুলাভাইদের বাড়ি যায় নাই। তাইলে পুষ্প চিঠিটা পড়া আরম্ভ করেছে। মা, আমি চলে যাচ্ছি। তোমার আপদ বিদায় হচ্ছে মা। অনেক কষ্ট আর বুক ভরা যন্ত্রণা নিয়ে তোমার কাছে আসছিলাম মা। ভেবেছিলাম তোমার আঁচলের তলায় একটু ঠাঁই পাবো। আমি কি খুব বেশি বোঝা হয়ে গিয়েছিলাম মা? কতটা যন্ত্রণা, ঠিক কতটা কষ্ট নিয়ে আমি এসেছি তুমি যদি জানতে মা। 1000 টাকা রেখে গেছি মা। আশা করি আমরা 3 দিনের চেয়ে বেশি খাইনি। রথি, আমি তোর সংসার ভাঙতে আসিনি, এসেছিলাম একটু আশ্রয়ের আশায়। আমার উপরে রেগে থাকিস না বোন, তোদের বড্ড ভালোবাসি মন। চিঠিটা শুনে থমকে আছে সবাই। নিতু মুখে ওড়না চাপা দিয়ে কাঁদছে। পুষ্প মার্জিনার হাতে টাকাটা দিয়ে ভেজা কণ্ঠে বলল, নেও মা, তোমার খাবারের দাম নাও।
সকালে উঠে নিবৃত ছুটে আসে মৌনদের বাড়িতে, তবে কাঙ্ক্ষিত মুখটা যে এখানে নেই। নিবৃত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মীরা নাজমুল গাড়িতে বসে আছে। ফরিদপুরের উদ্দেশ্যে দুজনেই রওনা হয়েছে। দুজনেই উদ্বিগ্ন। নাজমুলকে আসতে মানা করেছিলেন মীরা, তবে তিনি শুনলেন না। হঠাৎ মীরার কাছে একটা কল এলো। হ্যালো, ফরিদপুর হাইওয়েতে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। ছেলেটার অবস্থা ভালো না। আমরা ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাচ্ছি। আপনি যেই হন ওনার পরিবারকে একটু জানিয়ে দিবেন। ইমার্জেন্সি কলে আপনার নাম্বারটা পেয়েছি। হাত থেকে মোবাইলটা নিচে পড়ে গেল মীরা। তিনি বাবুই বলে এক চিৎকার করলেন। পাশ থেকে নাজমুল বলে যাচ্ছেন, এই কি হয়েছে, কি হয়েছে? মোল্লা ভাই গাড়ি ঘোরান, ফরিদপুর জেনারেল হসপিটালে নিয়ে চলেন। চিৎকার করে বলেন মীরা। নাজমুল আতঙ্কিত গলায় জিজ্ঞেস করেন, কি হয়েছে মীরা? হাসপাতাল কেন? আমার বাবুই অ্যাক্সিডেন্ট করেছে নাজমুল। আমার বাবুইয়ের কিছু হলে আমি মরে যাব নাজমুল, একদম মরে যাব। স্বামীর বুকে আশ্রে পড়েন মীরা। নাজমুলের চোখের কোণ ঘেঁষে বেয়ে পড়ছে নোনা জল। ফরিদপুর জেনারেল হাসপাতালে নিবৃতকে রাখা হয়নি। মীরা আর নাজমুল পাগলের মতো খুঁজে বের করেন নিবৃতকে। নিবৃতর ঘাড়ের একটা হাড় ভেঙে গেছে, মাথায় হাত দিয়ে ভয়ানক জখম। তাকে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মীরা উদ্ভ্রান্তের মতো কান্নাকাটি করছে। নাজমুল স্ত্রীকে আগলিয়ে রেখেছেন সবটা দিয়ে। অপারেশন শুরু হয়ে গেছে। নিবৃত এখন ওটিতে। রিপ্তের হাতে ঠাস করে একটা থাপ্পড় পড়ল রথির গালে। বিকালে বাড়ি ফিরে সবটা যে পুষ্পর মুখে শুনেছে। রাগে কপালের রগগুলো প্রতিনিয়ত উঠানামা করছে তার। লাল বর্ণ ধারণ করেছে তার মুখ। কেউ তাকে আটকিয়ে রাখতে পারছে না। পাশ থেকে একটা ঝাড়ু তুলে নিয়ে সে রথিকে আঘাত করে। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ছে রিপ্ত। মার্জিনা এতক্ষণ আঁচলে মুখ ঢেকে কাঁদছিলেন। এবার তিনি দৌড়ে এসে রিপ্তর হাত ধরলেন। মাফ করে দে রিপ্ত, এবারের মতো মাফ করে দে, তোর দুইটা পায়ে ধরি। বলে মার্জিনা রিপ্তর পায়ে ধরতে গেলে রিপ্ত পা সরিয়ে নেয়। রথি উঠোনের মাটিতে পড়ে আছে। রিপ্ত শক্ত কণ্ঠে বলে, আর পাপ বাড়েন না চাষি, নিজে পাপি হয়েছেন আর আমার পাপি বানায়েন না। মার্জিনা পাশে দাঁড়িয়ে কাঁদেন। আফসোস হয় তার, যদি মেয়েটাকে একটু বুঝাতেন। এখন আবার কান্দেন কেন? একটু আশ্রয়ের জন্য আইছিল মাইয়াটাও। আর ছি, এমন মা থাকনের থেকে না থাকুনই ভালো। চাচা, আর আপনি? আপনার আমি কি কম? যে লোক মাইয়া বেচা খায় তারে আর কি কম? আলম মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ঘরে কি চলছিল তিনি ঘুণাক্ষরেও টের পাননি। রিপ্ত আবার তেড়ে যেতে চায় রথির দিকে, তবে রিপ্তের বন্ধু মামুন তাকে ধরে ফেলে। রথি ভয়ে গুটিয়ে পাশের শশার টালের সাথে মিশে যাচ্ছে যেন। রিপ্ত চিৎকার করে, মা, আমি তোরে তালাক দিতাম, খালি ওয়াদা বন্ধ দেখা। যার সাথে ঘর বাঁধলাম তোর মতো স্বার্থপর নাই রে রথি, নাই। রথি, আল্লাহর কসম আমি তোরে খুন করতাম যদি একটা বাধা না থাকতো। চাচি, খাইলে নয় আমার টাকাই খাইতো। আপনি এমনটা না করলেও পারতেন চাচি, আমি আবার আনতাম। মামুনকে ছাড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় রিপ্ত। যার সুখের জন্য সব করলো সেই নাকি অসুখী। নিবৃতর জ্ঞান ফিরেছে আজ। প্রায় 24 ঘন্টা অচেতন ছিল সে। আইসিইউতে রাখা হয়েছিল তাকে। ডক্টর কেবিনে স্থানান্তরের নির্দেশ দেন। সাদা বেডটায় মুখে অক্সিজেন, হাতে স্যালাইন লাগানো অবস্থায় পড়ে আছে নিভৃতর নিথর দেহ। সাদা বর্ণের মুখ ফ্যাকাশে হয়ে আছে। মাথায় সেলাই পড়েছে 4টে। এক পাশ থেকে চুল কেটে ফেলা হয়েছে। শিউরে বসে আছেন মীরা। চোখের অশ্রু ফুরিয়ে গেছে যেন। পাণ্ডুর মুখ। নাজমুলও পাশে বসে আছেন। মাঝে হাই প্রেশারের কারণে একদিন বেড রেস্টে থাকতে হয়েছিল তাকে। নিবৃত হালকা করে ঠোঁট নাড়ায়। কিছুই বোঝা যাচ্ছে না তার কথা। মীরা আলতো করে নিবৃতের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কি চাই বাবুই, মাকে বল। নিবৃত ঠোঁট নাড়ায় আবার। কিছুক্ষণ আগে ডাক্তার দেখে গেছেন তাকে। ডাক্তারের কথা মতে নিবৃত খানিকটা সুস্থ এখন। মীরা নিজের কানটা নিবৃতের ঠোঁটের কাছে নিয়ে যান। আস্তে করে আওয়াজ হয়। অক্সিজেন মাস্কটা খুলে দেন মীরা। নিবৃত বলছে, মা, আমার মৌন কোথায়? মীরা জবাব দিতে পারেন না। ছেলের মাথা, হাত, পায়ের ব্যান্ডেজে হাত বুলিয়ে অশ্রু ঝরান। মৌন নিখোঁজ আজ প্রায় 2 দিন। কোনো খবর পাওয়া যাচ্ছে না। মীরা ইতিহাস বিভাগের প্রায় অর্ধেক শিক্ষার্থীকে ফোন করেছেন, তবে কোথাও নেই মৌন। মীরা পাগল হয়ে যাচ্ছেন। একদিকে তার বাবুই, আরেকদিকে স্বামী। মৌনর কোনো খোঁজ নেই। মীরা যেন অতল গহরে পড়লেন। হাসপাতাল থেকে
10টা দিন নিভৃত ছটফট করছে, ভেঙে গুড়িয়ে দিয়েছে পাশে যা পেয়েছে। স্যালাইন খুলে হাত দিয়ে গড়গড় করে রক্ত ঝরিয়েছে, তবে কাঙ্ক্ষিত মুখটাকে কেউ এনে দেয়নি কেন? সময় গেলে যে সাধন হয় না। আজ বাড়িতে নিয়ে আসা হয়েছে নিবৃতকে। সে এখন পাগল প্রায়। রুহানির মৃত্যুর পরেও এতটা পাগল হয়নি সে। হয়তো ভালোবাসা দ্বিতীয়বার পেয়েও হারিয়ে ফেলল। এ কেমন মায়া, এ কেমন বন্ধনের জোর! খুঁড়িয়ে ঘরে ঢুকে নিবৃত নরম গলায় ডাকে, হে মৌন, তুমি কি বারান্দায়? হে মে আসো, দেখো আর মারবো না তোমাকে, আর বকবো না তোমাকে। মৌন আসে না। নিবৃত চিৎকার করে বসে পড়ে ঘরের মেঝেতে। চোয়াল ঝুলে পড়েছে তার, দাড়িগুলো বড় হয়েছে অনেকটা। মীরা পাশে দাঁড়িয়ে কাঁদেন। আল্লাহ, এই কেমন পরীক্ষা নিচ্ছে! নিবৃতের আওয়াজে মিটি উড়ে এসে নিবৃতের ঘরে। খানিকটা শুকিয়ে গেছে। বাড়ির সবাইকে অচেনা লাগে তার। নিবৃতের কাঁধে বসা সাহস পায় না মিটি। উড়ে চুপটি করে বসে থাকে টি টেবিলে। মীরা ছেলের কান্না সহ্য করতে না পেরে জড়িয়ে ধরেন নিবৃতকে। নিবৃত বাচ্চাদের মতো কেঁদে বলে, আমি ওকে ভালোবাসি মা, ওকে আমি ভালোবাসি। মীরা বলার মতো কোনো ভাষাই খুঁজে পান না। পারলে এখনই মনুকে ধরে নিয়ে আসতেন তিনি। ঘর থেকে বেরিয়ে যান মীরা। মিটিকে দেখে তার কাছে এগিয়ে যায় নিবৃত। মিটি ভয়ে আড়ষ্ট হয়ে আছে। নিবৃত তাকে আলতো করে ধরে চুমু খায়। মলিন হেসে বলে, তোমার বউ বড্ড পচা মেয়েটি, দেখো না আমাকে ফাঁকি দিয়ে কোথায় চলে গেছে। আমি কি অনেক খারাপ মেয়েটি? মিটি ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। সত্যি তো, তার বুবু কই? নিবৃত খুঁড়িয়ে রুহানির ছবির সামনে দাঁড়িয়ে মাথা নিচু করেই বিড়বিড় করে, আমাকে ক্ষমা করো রুহানি, আমি মনুকে বড্ড ভালোবাসি রুহানি, হলদেটে মুখের মায়াবী গরণটাকে বড্ড ভালোবাসি। হঠাৎ কে যেন কানে কানে ফিসফিসিয়ে বলে, তুমি সুখে থাকলে আমিও সুখী বাবুই পাখি, বুকের বাপাসটায় জায়গা দিও তাকে। নিবৃত অবাক হয়। আশেপাশে তাকিয়ে খুঁজে বেড়ায় ছোটবেলার প্রেয়সীকে। স্পষ্ট সেই সুর। নিবৃত ধপাস করে খাটে বসে পড়ে। জীবন নামক যুদ্ধে সে অনেক ক্লান্ত। হঠাৎ করে নিবৃত উঠে দাঁড়ায়। পা খুঁড়িয়ে বাইরে বেরিয়ে পড়ে সে। মনু নামের মেয়েটাকে তার বড্ড প্রয়োজন, প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য প্রয়োজন। নিবৃতকে বাইরে বেরোতে দেখে বাধা দেন মীরা। মায়ের বাধা মানেন না নিবৃত। এশার আজানের ধ্বনি চারপাশে, কি মায়াবী সে ধ্বনি। নিবৃত গাড়ি থামিয়ে মসজিদে ঢুকে পড়ে। নামাজে বসে দুহাত তুলে আল্লাহর কাছে প্রিয় মানুষটাকে চায় নিবৃত। মাথার কাঁচা সেলাইয়ে টান পড়ায় রক্ত ঝরে পড়ছে। মোনাজাতরত অবস্থায় জ্ঞান হারায় নিবৃত। বিশাল বড় পূর্ণিমার চাঁদ আকাশে। জানালা দিয়ে বাইরে তাকালে দিগন্ত বিস্তৃত মাঠ। মৃদু বাতাস বইছে। চাঁদের দিকে তাকিয়ে মেয়েটা বলে, রাজপুত্র, ও রাজপুত্র, তোমায় ভালোবাসি, খুব ভালোবাসি। তোমার উপর রাগ করে ঘৃণা করে যে থাকতে পারি না আমি। পুষ্কুটা তোমায় খুঁজে রাজপুত্র। কেন আমাকে ভালোবাসলে না রাজপুত্র? আমি মেয়েটা কি খুব খারাপ? তোমার বুকে একটু জায়গায় তো চেয়েছিলাম কেবল। কথাটা বলে মেয়েটা পেটে হাত বোলায়। কিছুক্ষণ আগের বলা কথায় নিজের উপর রাগ হয় তার। পেটে হাত রেখে মেয়েটা আবার বলে, তোমার বাবা তো তোমায় চায় না সোনা, কেন চাচ্ছ এত তাকে? আমি তোমার বাবা আর আমি তোমার মা। আদৌ কি তাই? 2.5 মাসের বাচ্চাটা কি পেটে থেকে এসব বোঝে? নাকি মেয়েটার মনের কোণে ঘুরে বেড়ানোর সুপ্ত ইচ্ছে প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার? রিপ্ত শাপলা বিলের পাশে বসে একটানা সিগারেট টানছে, একটার পর একটা। চোখ দুটো লাল বর্ণ তার। আজ প্রায় 15 দিন মৌন নিখোঁজ। কোথাও খুঁজে পাওয়া যায়নি তাকে। রিপ্ত সামনে তাকিয়ে আছে, কালচে সবুজ পানির রং। রিপ্তের চোখ দুটো হঠাৎ অশ্রুতে ভরে গেছে। নীলের শার্টের হাতে চোখ মুছে রিপ্ত। মনিরে, তুই কই গেলি? কাচের ল্যাম্পটা নিচে পড়ে ভেঙে গেল। একে একে আসবাবপত্র সব ফ্লোরে ছড়িয়েছে নিবৃত। গত 2 দিন যাবৎ তাকে ঘরে আটকে রাখা হয়েছে। নিবৃত দরজার কাছে এগিয়ে গিয়ে জোরে জোরে দরজায় আঘাত করে। আম্মু, দরজাটা খুলে দাও প্লিজ আম্মু, আল্লাহর দোয়া লাগে আম্মু। মীরা বাইরে বসে আছেন। দেয়ালে মাথা দিয়ে চোখ বন্ধ করেন তিনি। ছেলের এমন দশায় তিনি বড্ড ভেঙে পড়েছেন। আম্মু, আম্মু গো, আমি শ্বাস নিতে পারছি না তো, খালি একটাবার আমার মোটাকে এনে দাও না আম্মু। কোনো জবাব না পেয়ে নিবৃত ধপাস করে বসে পড়ে। বুকটা জ্বালা করছে, ভীষণ জ্বালা করছে। নিবৃত হঠাৎ অনুধাবন করলো তার এখন মেয়েটার শরীরের গন্ধ নিতে হবে, নয়তো সে মারা যাবে, তার শ্বাস বন্ধ হয়ে যাবে। নিবৃত দৌড়ে আলমারির কাছে যায়। পায়ে ভাঙা ল্যাম্পের কাজ ফুটেছে, সেসব খেয়াল নেই তার। আলমারিতে মৌনের কবার্ডে হাত বাড়ায়। একটা শাড়ি যদি পাওয়া যায়
একটু ঘ্রাণ যদি নেওয়া যায়। হঠাৎ শাড়ি টান দিতে গিয়ে একটা কালো ডায়েরি নিচে নিবৃতের পায়ের কাছটায় পড়ল। নিবৃত অবাক হয় খানিকটা। এটা কি মৌন ডায়েরি? নিবৃত ডায়েরিটা উঠিয়ে খাটে নিয়ে বসে। অনেক পুরনো ডায়েরি, মাঝারি আকৃতির, কালো রঙের কভার, উপরে গুটি গুটি অক্ষরে লেখা মৌন। নিবৃত বিছানায় হেলান দিয়ে ডায়েরিটা খুলে প্রথম পৃষ্ঠায় লেখা, আমি এবং আমার প্রিয়। নিবৃত অনুধাবন করলো সে ঘামছে, বড্ড ঘামছে। তবে কি মৌনর মনে অন্য কারো বসবাস? নিবৃতর মনের কোণে প্রশ্ন জাগে, কে মৌনের প্রিয়? নিবৃত ডায়েরিটা ফেলে দেয়, মাথা চেপে ধরে বসে থাকে অনেকটা সময়। তার মনটা যে বড়ই দুর্বল। অন্য কারো সাথে মনের সম্পৃক্ততা নিবৃত একদম মেনে নিতে পারবে না। নিবৃতের শরীর শুকিয়ে গেছে, সারা মুখে দাড়ি ভর্তি, চোখের নিচে কালো দাগ। কিছুক্ষণ থ মেরে বসে থাকে, উঠে দাঁড়ায় নিবৃত, ডায়েরিটা উঠায় পাশ থেকে। তাকে যে জানতেই হবে। দ্বিতীয় পৃষ্ঠায় কিছু লেখা নেই। আবার পৃষ্ঠা উল্টালে নিবৃত, তার কপালের পাশ দিয়ে সূক্ষ্ম একটা ঘামের রেখা দেখা যাচ্ছে। প্রিয়, কি নামে ডাকবো তোমায়? রাজপুত্র বলেই ডাকি। এই তুমি কি রাগ করবে? জানো আগামীকাল আমার 10ম শ্রেণীর টেস্ট পরীক্ষা, আর আমি তোমাকে নিয়ে লিখছি। আমি কি বড্ড পাগল। আজ থেকে 2 বছর আগে ব্যারিস্টার বাড়ি গিয়েছিলাম, আরও নীরু বলল তাদের নাকি কোনো ভাই আসবে। আমি কোনো প্রতিক্রিয়াই দেখাইনি। আসলে আসুক, আমার কি? কে জানতো সে ভাই আমাকে পাগল করে দিবে। সবুজ রঙের টি শার্ট পরনে একটা রাজপুত্র এলো ব্যারিস্টার বাড়ি। আমি বড় জাম গাছটার পেছনে লুকিয়ে কেবল একটা নজর দেখেছিলাম। বিশ্বাস করো, আমার বেহাইয়া চোখ আটকে গেল তোমাতে। আমার হৃৎপিণ্ডটা ধুকপুক ধুকপুক আওয়াজ করতে লাগলো। আমি চেপে ধরলাম বা পাশটা। লোকে আওয়াজ শুনে ফেললো। কি লজ্জা, কি লজ্জা! নিবৃত হঠাৎ মুচকি হাসে। মৌন এত ছেলে মানুষ, পড়ায় মনোযোগ দেয় সে। কতবার চেষ্টা করলাম তোমার সামনে যাব, তোমাকে প্রাণ ভরে দেখব। আমি পারিনি। কেন পারিনি কে জানে। তারপর তুমি চলে গেলে। কেন চলে গেলে? আমার ভেতরটা যে খা খা করে রাজপুত্র। আর কিছু লেখা নেই। নিবৃত পৃষ্ঠা উল্টায়। কেবল লেখা, রাজপুত্র ভালোবাসি। আমার স্বপ্নে রোজ এসে জ্বালানোটা কি খুব প্রয়োজন? পচা রাজপুত্র। প্রিয়, জানো আজ প্রায় 2টা বছর তোমায় দেখি না। এ কেমন জ্বালা দিয়ে গেলে আমায়। আমার কিশোরী মনে এখন আবেগ, আমি যে কইতেও পারি না আর সইতেও পারি না। তুমি আসো না আজ ভর পূর্ণিমায়। আকাশে কত তারা, তোমার সাথে আমি পূর্ণিমার আকাশ দেখব। কোনো এক বিস্তার মাঠের পাশাপাশি শুয়ে আকাশে ভরা জ্যোৎস্না দেখব। তোমাকে নাকি তোমার প্রিয় মানুষটা বাবুই পাখি ডাকে, আমি ডাকি। বেশি না, একটু একটু। বাবুই পাখি, বাবুই পাখি, বাবুই পাখি। পরের 5টা পৃষ্ঠায় কেবল এটাই লেখা। নিবৃত অবাক হয়। সে ঘুণাক্ষরেও জানতো না তার একটা এমন পাগলাটে প্রেমিক ছিল। নীরুর মুখে শুনলাম তুমি নাকি আগামীকাল আসবে। আমি ঠিক কতটা খুশি আমি তোমায় কি করে বোঝাই। আচ্ছা, একটা উদাহরণ দেই। বিকেলে কলেজ থেকে ফিরে উঠানে দাঁড়িয়ে কতক্ষণ একলা লাফিয়েছি। মা ঝাড়ু নিয়ে ছুটে এসেছিলেন। আশেপাশে লোকজন জমা হয়ে গিয়েছিল আমার লাফানো দেখে। জানো, মা বাবা মিলে রাতে হুজুর পর্যন্ত নিয়ে এসেছে। তাদের কি করে বোঝাই এই পাগলামি জিনে ধরার পাগলামি না। এই পাগলামি আমার নির্ফিতের জন্য করা পাগলামি। নির্ফিত রহমান। দেখো, তোমার নাম আর আমার নামের কত মিল। নির্ফিত মন। দুজনের নামের অর্থই নীরবতা। আজ 1লা বৈশাখ। জানো, আজ আমি লাল পাড়ের সাদা শাড়ি পরেছি, পায়ে আলতা দিয়েছি, হাতে কাচের চুড়ি পরেছি। তুমি আজ আসবে, তোমায় আমি মনের কথা বলবো, খুব করে বলবো। এই যে দেখেন মিস্টার নির্ফিত, আমি কিন্তু আপনার পাগলাটের প্রেমিকা। আচ্ছা, আমি কি খুব বেহাইয়া? তোমার ভালোবাসার মানুষ আছে শুনেও আমি এত বেহাইয়া কি করে হতে পারি? থাক থাক না কিছু অজানা, যা কেবল আমি জানবো। মীরা আন্টি কি কিছু বুঝে গেল? আমি বারে বারে তোমার ঘরে উকি দিই। একদিন তো হাতে নাতে ধরাও ফেলেছিল। আমি দৌড়ে প্রাণ বাঁচিয়েছি। পরের পৃষ্ঠাগুলো ফাঁকা। নিবৃত আরও পৃষ্ঠা উল্টায়। তোমার নাকি বিয়ে হয়ে গেছে। রুহানি আপু খুব সুন্দর, বেশ মানিয়েছে তোমাদের। সেদিন তোমাদের বাড়ি ছুটে গিয়েছিলাম। মীরা আন্টিকে সামনে পেয়ে লজ্জায় মাথায় খেয়ে জিজ্ঞেস করেই ফেললাম, তুমি কই? আন্টি বলল তুমি নাকি ব্রহ্মপুত্রের পাহাড় গেছো, আমাকে আর পাইকে। আমিও দৌড়ে গেলাম সেখানে। তুমি যখন রুহানি আপুর হাতে হাত রেখে পার ঘেঁষে হাঁটছিলে, কি সুন্দর লাগছিল। আমি কিন্তু দেখে ফেলেছি তুমি যে রুহানি আপুর কপালে মাঝখানটায় চুমু খেয়েছ। আমি দেখেছি। ফিরে আসার সময় দেখলাম আমি হাঁটছি আর মাটি লাল হচ্ছে।
আমার পায়ের ধাপ বসছে মাটিতে। জুতা খুলে দেখি একটা বড় কাটা ফুটেছে, গল গল করে রক্ত পড়ছে। এই রক্তক্ষরণ আমি বন্ধ করলাম, তবে আমার হৃদয় রক্তক্ষরণ। তোমার সাথে নাকি আমার বিয়ে? আমি এমনটা কখনো চাইনি, বিশ্বাস করো রাজপুত্র, আমি এটা চাইনি। পরের পৃষ্ঠাগুলো সাদা। নিবৃত উদ্ভ্রান্তর মতো পৃষ্ঠা উল্টায়। আমার খুব কষ্ট হয় নির্ভীত, আমার সাথে কেন এমন করো তুমি রাজপুত্র? ও রাজপুত্র, ভালোবাসি তোমায়। আমাকে কি খুব ছকরাটে ভাবো তুমি? এই যে রাজপুত্র, আমি কিন্তু মোটেও ছকরাটে নয়। আজ আমরা প্রথম মিলিত হয়েছি, আমার শত চিৎকার আত্মনাদ শোনোনি তুমি, আর দোষটা তুমি আমার দিলে নির্ভীত। তোমার সাথে ঘুরে বেড়ানো প্রতিটা মুহূর্ত আমার হৃদয়ের গহীনে স্বর্ণক্ষণে লিখে রেখেছি। সিলেটে তোমার সাথে কাটানো প্রতিটা সময় আমি মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবো রাজপুত্র। তোমার জন্য তোমার উদ্বিগ্নতা আমায় লজ্জা দিচ্ছে তো। সিলেটে আমরা দ্বিতীয়বার মিলিত হয়েছি, তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? আমি তো তোমার স্ত্রী। তুমি বড্ড জটিল নির্ভীত, তুমি একটা মায়া জাল। তোমার বুকে একটু ঠাঁই কি আমি পাবো না? আমি একটা ভেসে বেড়ানো কচুরি পানা। পরের পৃষ্ঠাগুলোতে কেবল এসবই লেখা। বড্ড স্বাদ ছিল তোমায় নিয়ে বাঁধবো ঘর, তুমি বন্ধু আমায় করে দিলে পর। আর কিছু লেখা নেই। নিবৃত পৃষ্ঠাগুলো উল্টায়, দু একটা কবিতা ছন্দ তাতে ঘিরে। তবে শেষের পাতায় এসে হাত থমকে যায় তার। এটা কি? নিবৃত মনোযোগ দিয়ে দেখে। এটা তো একটা আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট। নিবৃতর মনে হচ্ছে তার হৃদস্পন্দনের হার বেড়ে যাচ্ছে, শ্বাস আটকে আসছে। তাহলে মৌন? নিবৃত চোখ বুলায় নিচের লেখাগুলোতে। তোমার বাবা তোমায় চায় না সোনা, তুমি যে তার ভালোবাসার ফল না, তুমি তার চাহিদার ফল। তোমাকে কখনো কষ্ট পেতে দিব না আমি। তোমার বাবাকে ছেড়ে আমরা চলে যাবো দূরে। তোমার বাবা তার রুহানিকে নিয়ে থাকুক, ভালো থাকুক। আমি তোমাকে নিয়ে চলে যাব। তোমার বাবা খুব পছা, খুব খুব খুব। আপনি কি পুরো ডায়েরিটা পড়েছেন নির্ভীত? আমি জানতাম আপনি হয়তো কোনো দিন পড়বেন, যেদিন আমি আপনার থেকে বহু দূরে চলে যাব। শুনুন, আপনি আমার কিশোরী বয়সের আবেগ, ভালোবাসা। দীর্ঘ 5.5 বছর আপনার জন্য চলেছি, বিয়ের পথটা বেড়েছে দ্বিগুণ হারে। আপনি একটা স্বার্থপর নির্ভীত। আপনাকে আমি ভালোবাসি, তাই হয়তো ঘৃণা করতে পারবো না, নয়তো আমি আপনাকে ঘৃণা করতাম নির্ভীত, অনেক ঘৃণা করতাম। নিবৃতর হাত থেকে ডায়েরিটা খসে পড়ে। বাইরে ঝড় শুরু হয়েছে, এত তীব্র ঝড় আম গাছের মগ ডালটা ভেঙে ধরনী কাঁপন আওয়াজ হলো। নিবৃতর সেদিকে কোনো খেয়ালই নেই। সে স্তব্ধ, হতবম্ব, নিথর, নিশ্চল। আজ প্রায় 2 মাস হয়ে গেল, মনোর কোনো খোঁজ নেই। নিবৃত এমন কোনো জায়গা নেই যে মনোকে খোঁজেনি। কোথায় গেল মনো? কোথায় তার সন্তান? মনোর বউগুলো রাখা ডিভানের সামনে রাখা কাঠের টি টেবিলের নিচে কাঠ দিয়ে বানানো পটাতলে। নিবৃত কিছুক্ষণ আগে জোহরের নামাজ আদায় করে খাটের সাথে ঘেঁষে দ আকৃতির পা দিয়ে মেঝেতে বসে আছে। এখনকার নিবৃত অনেক নিশ্চুপ, চুপচাপ, পাগলামি করে না, খালি চেয়ে থাকে। নিশ্চল তার দৃষ্টি। আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া চায়, যেখানে থাকুক তার মৌন, তার বাচ্চা যেন ভালো থাকে। নিবৃত কি মনে করে মৌনর বইগুলোর দিকে এগিয়ে যায়। একটা একটা করে বইগুলোতে হাত বোলায় সে। মিটি উড়ে এসে তার কাঁধে বসে। নিবৃতের সাথে তার অনেক ভাব। হঠাৎ একটা বই উল্টানোর সময় কভার পেজের ভেতরের অংশ কিছু নাম্বার লেখা, ওপরে লেখা বান্ধবীরা, 1 2 দিয়ে প্রায় 7 জনের মতো মেয়েদের নাম্বার লেখা। এদের মধ্যে 5 জনের সাথে নিবৃতের কথা হয়েছে। নাম দেখে চিনে ফেলল নিবৃত, তবে 2 জনকে চেনে না সে। একজনের নাম লেখা সুমি, অপরজনের দোলা। নিবৃত খাটের ওপর থেকে মোবাইলটা তুলে নিয়ে দোলার নাম্বারে কল লাগায়। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম, আমি নির্ভীত রহমান বলছি। জি বলুন। মৌরি কি আপনার কাছে? কে মইন? মৌনতা সুভা মৌন, চেনেন না? ও, আপনি মৌনতার কথা বলছেন? কিন্তু ওর সাথে তো আমার দেখা হয় না প্রায় 4 বছর। সত্যি করে বলুন, মৌন কি আপনার কাছে নেই? আরে কি আশ্চর্য, আমি মিথ্যা বলবো কেন? হতাশ হয় নিবৃত, হতাশ কণ্ঠে বলে, আপনার কাছে যদি যায় দয়া করে আমাকে জানান প্লিজ। আপনি কে? মৌনের হাজবেন্ড। আচ্ছা, আমার কাছে আসলেই কিংবা কোনো যোগাযোগ হলে আমি জানাবো। নিবৃত এবার সুমির নাম্বারে কল দেয়। অদ্ভুত কারণে তার বুকটা কাঁপছে, হৃদস্পন্দনের হার বেড়ে গেছে নাকি। কল রিসিভ বলে নিবৃত জিজ্ঞেস করে, হ্যালো। ওই পাশটা নিশ্চুপ। নিবৃত এক টানা প্রশ্ন করে যাচ্ছে, তবে ফেরত পাচ্ছে নিস্তব্ধতা। হঠাৎ অপরিচিত একজন নারী কণ্ঠে শোনা যায়, কে আপনি? আমি নির্ভীত রহমান বলছি। কি কারণে ফোন দিয়েছেন? আপনি মৌনকে চেনেন?
কিছুক্ষণ নীরবতা, তারপর জবাব আসে। হ্যাঁ, মনু নামে আমার একটা ফ্রেন্ড ছিল। মনু কি আপনার কাছে গেছে? না, আমার সাথে মনের যোগাযোগ নেই অনেক দিন ধরে। সত্যি করে বলুন। আরে আমি মিথ্যা বলতে যাব কেন? মনু আপনার কাছে গেলে কিংবা কোনো যোগাযোগ করলে আমাকে জানাবেন দয়া করে প্লিজ। জি। ফোনটা কেটে দেয় সুমি। সামনে সোফায় বসে থাকা মৌনর দিকে তাকিয়ে বলে, কাজটা কি ঠিক হয়েছে? অন্তত পেটেরটার কথা ভাব। আমি কোনো স্বার্থপরের সাথে ঘর করতে চাই না। উনি থাকুক ওনার রুহানিকে নিয়ে। তাছাড়া উনি প্যাটেরটাকেই চায় না। একবার বলে তো দেখা উচিত ছিল। সুমি, তুই সবটাই জানিস, দয়া করে এইসব ব্যাপারে আমাকে আর কিছু বলিস না। মনো উঠে নিজের ঘরে চলে যায়। সুমি সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। রাতের গভীরে ঠিকই তো কান্নার আওয়াজ সে পায়। মনো ফজরের নামাজ পড়ে জানালার সামনে দাঁড়িয়ে আছে। সাদা কামিজ পরনে, মাথায় লম্বা করে ঘোমটা টানা, সারা শরীর ঢেকে রেখেছে ওড়নাটা। 5 মাসের পেটটা উঁচু হয়েছে খানিকটা। মনো বাইরে বিস্তৃত মাঠের দিকে তাকিয়ে আছে, হাতে একটা তসবিহ। হঠাৎ পরিচিত চিরচেনা কেউ একজন পেছন থেকে জড়িয়ে ধরল তাকে। নিজের কাঁধে গরম গরম অশ্রু পড়া অনুভব করলো মৌন। লোকটা তাকে ছাড়ছে না, এমন ভাবে ধরে রেখেছে যেন ছেড়ে দিলে মনো কোথায় হারিয়ে যাবে। মনো নিশ্চল হাতে খানিকটা চেষ্টা করে লোকটাকে সরিয়ে দেওয়ার, তবে সে পারে না। সামনে তাকিয়েই বলে, কেন এসেছেন? লোকটা জবাব দেয় না। মনোকে সামনে ফিরিয়ে মেঝেতে বসে পড়েছে। তার হলদে পরিটা মোটা হয়েছে অনেকটা, গাল দুটো ফুলেছে, কি স্নিগ্ধ সুন্দর লাগছে। তবে কিসের যেন বিষণ্ণতা। ওনাটা সরিয়ে মনোর উঁচু হয়ে যাওয়া পেটের চুমু খায় নিবৃত। 1, 2, 3 অসংখ্য। মনো এক দৃষ্টিতে চেয়ে আছে কেবল। শরীরটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ, গাল ভর্তি দাড়ি। এ কোন নিবৃত? মস্তিষ্ক বলছে সরিয়ে দে, আর মন বলছে থাক না। নিবৃত আলতো করে কোমরটা জড়িয়ে ধরে, কান পাতে পেটে কি শুনছে কে জানে। বিড়বিড় করে বলে, বাবা পচা তাই না পুচকু? বাবাটাকে কত কষ্ট দেয়। নিবৃত আবার ঠোঁট ছোঁয়ায় মনোর পেটে। মনো অনেকক্ষণ সহ্য করছে এসব আহ্লাদ। এবার নিবৃতকে ছাড়িয়ে পাশে দাঁড়ায় মনো, শক্ত কণ্ঠে বলে, একদম আহ্লাদ করতে আসবেন না নির্ফিত। আমার বিরক্ত লাগছে। আর কিসের বাবা? এতদিন বাবার প্রয়োজন পড়েনি, আর সামনেও পড়তে দিব না। সুমি কাজটা ঠিক করলো না। প্লিজ মৌন, তোমার দুটি পায়ে ধরি, বাসায় চলো। আমার বাবুটা বাবাকে চাই মৌন। বাবার অধিকার দেখাবেন না একদম। সন্তান তো বাবা মায়ের ভালোবাসার ফসল হয়। আমার সন্তান তো আপনার ভুলের ফসল। মৌন, আমার নাম আপনার মুখে নেবেন না। আপনার তো বাচ্চা চাই না? সেদিন তো এই জন্যই মারলেন আমাকে। আজ এত দরদ উঠলে উঠছে কেন? আমি ক্ষমা চাচ্ছি মৌন, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে চাই না। না, চাই না। নিবৃত অসহায় চোখে তাকিয়ে থাকে, কোথাও যেতে ইচ্ছে করছে না তার। নিবৃত তবুও দাঁড়িয়ে থাকে। মনো নিবৃতের বাম হাতটা ধরে টেনে নিয়ে যায় 3 সেট বিল্ডিংয়ের দরজার কাছটায়। তারপর মেইন দরজাটা মুখের উপর বন্ধ করে দিয়ে দরজার পাশটায় বসে পড়ে। বুকটা এত জ্বলছে কেন? সুমি বাইরে থেকে সবই দেখছে, তবে সে কিছু বলবে না বলে ঠিক করে। স্বামী স্ত্রী মনোমালিন্যে অন্যদের নাক না গলানোই উত্তম। সময় পেরিয়ে যায়। নিবৃত দুপুরের কড়া রোদে দাঁড়িয়ে আছে উঠোনে, তার অসহায় চোখজোড়া স্থির স্টিলের দরজার দিকে। মনো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙে অনেকটা সময় পর, দুপুর বোধহয় 1টা হবে। মনো হকচকিয়ে উঠে দাঁড়ায়, দরজা খুলে বের হবে, তখন শুনে নিবৃত ফোনে কথা বলছে। বিচলিত তার কণ্ঠস্বর। হ্যালো আম্মু, বাবার কি হয়েছে? কি হসপিটালে কেন নিয়ে যাচ্ছ? আমি এখনই আসছি। নিবৃত সব ছেড়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। বাবার এবং মানুষটাকে বড্ড ভালোবাসে নিবৃত। সুমি, আমার ঢাকা যেতে হবে। কেন? বাবার বোধহয় কিছু একটা হয়েছে সুমি। এই অবস্থায় কিভাবে যাবি? ডাক্তার না বললো বেড রেস্টে থাকতে? জার্নিটা কি ঠিক হবে? ঠিক ভুল জানি না সুমি, আমাকে নিয়ে চল। অনেকটা পথ পেরিয়ে রাত প্রায় 12টার দিকে ঢাকা পৌঁছে মৌন আর সুমি। একগোছে সুখ নামক বাড়িটাতে প্রায় 3 মাস পর আবার পা বাড়ায় মৌন। বাড়িতে কেবল দিলারা জুলেখা আছে। সোফায় চিন্তিত ভঙ্গিতে বসে দুজনে। দিলারা বারে বারে চোখ মুছছে। মনুকে দেখে অবাক হন দিলারা। বাবা কোন হসপিটালে? মনুর ক্লান্ত বিচলিত কণ্ঠস্বর জুলেখা বলে, আপারে তো হাসপাতালে নিছে বললো। সুমিকে নিয়ে মনু ছুটে যায় এপোলো হাসপাতালে। রিভিশনের নাম বললে তারা কেবিন দেখিয়ে দেয়। মনু অনেকটা দৌড়িয়ে সেদিক পানে যাচ্ছে, পেছনে সুমি। বাবা!
হঠাৎ মৌনর কণ্ঠ শুনে মীরা দরজার দিকে তাকান। সাদা বেডে নাজমুল শুয়ে ঘুমিয়ে আছে। মৌনও মীরার দিকে এগিয়ে আসে। মীরা হঠাৎ চিৎকার করে। মৌন নিচে তাকিয়ে দেখে তার নিচটা রক্তে ভরে যাচ্ছে। লাল রক্তের বন্যা বইছে যেন। সাদা রাঙ্গা সালোয়ার কামিজ লাল বনে রঙিন হয়ে যাচ্ছে। নির্মিত বাইরে ঔষধ আনতে গিয়েছিল। ফিরে এসে মৌনকে দেখে মৌন বলে চিৎকার করে কোলে তুলে নেয় সে। জ্ঞান হারায় মৌন। মৌনকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে গেল নিভৃত। পাগলের মতো চিৎকার করছে সে। মৌনর রক্তে লেপটে যাচ্ছে তার শরীর। দুজন নার্স আর একজন ডাক্তার এগিয়ে এলেন। ওটিতে নেওয়া হলো মৌনকে। নিভৃত বাইরে পায়চারি করছে। মীরা আঁচলে মুখ লুকিয়ে কাঁদছে। হচ্ছে কি এসব? প্রথমে নাজমুল সাহেব প্যানিক অ্যাটাক করলেন, এখন আবার মৌন। মীরা এগিয়ে গেলেন নিভৃতর দিকে। নিভৃত উদ্ভ্রান্তের মতো আচরণ করছে। মীরা জড়িয়ে ধরলেন নিভৃতকে। নিভৃত কাঁদছে, চিৎকার করে কাঁদছে। ভেজা গলায় নিভৃত বলল, আম্মু, আমার মৌন, আমার বাচ্চা, ওদের কিছু হলে আমি মরে যাবো আম্মু। হুশ, এসব বলে না বাবুই, আল্লাহর কাছে চেয়ে দেখ, আল্লাহ নিরাশ করবেন না। ডাক্তার বেরিয়ে এসেছেন। নিভৃতকে ইশারা করলেন তার কেবিনে যেতে। নিভৃত দৌড়ে গেল। ডাক্তার এমজাদ চেয়ারে বসলেন। নিভৃতকে বসতে ইশারা করলেন তিনি। নিভৃত চেয়ারে বসলেন। আমার স্ত্রী কেমন আছে ডক্টর? আমার সন্তান? উৎকণ্ঠিত স্বর নিভৃতের, যেন শ্বাস নিতে পারছে না সে। দুজনেই ভালো আছে। নিভৃতের চোখে মুখে ক্ষীণ হাসি দেখা গেল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল সে। আপনার স্ত্রী অতিরিক্ত দুশ্চিন্তা করে এবং অতিরিক্ত চাপও পেটের আঘাতের ফলে রক্তপাত হয়েছে। তবে সঠিক সময়ে চিকিৎসা না হলে আরও বড় কিছু ঘটে যেতে পারত। নিভৃতের পূর্ণ কোহরে কিছুই যাচ্ছে না। সে ছটফট করছে কখন মৌনের কাছে যাবে। ডাক্তার এমজাদ আগে থেকে নিভৃতকে চেনেন। তিনি গলা স্বরটা একটু গম্ভীর করে বললেন, মিস্টার নির্ভীত। জি। অনেক সময় আঘাত বা পানি বেশি থাকার কারণে পেশেন্টরা বা গর্ভফুল সময়ের আগেই জ্বরের থেকে সরে আসে। এটা বেশি ঝুঁকিপূর্ণ বিষয়, যাকে বলে প্রেসেন্টাল অ্যাভারশন, যা মারাত্মক ঝুঁকিপূর্ণ একটি বিষয় বটে। এই সময় এইসব রোগীকে আমরা হাই রিস্ক প্রেগন্যান্সির রোগী হিসেবে শনাক্ত করে চিকিৎসা করি। হাই রিস্ক মানে? আমার স্ত্রী কিছু হবে না তো ডক্টর? দেখুন, সেটা তো আমি আর বলতে পারবো না। নিভৃত দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে চিৎকার করে বলে, বলতে পারবেন না মানে কি? তাহলে আপনি ডক্টর হয়েছেন কেন? ডাক্তার এমজাদ মোটেও রাগ করলেন না। তার ক্যারিয়ারে এমন অনেক পাগলাটের স্বামী, পরিবারের সদস্য তিনি দেখেছেন। একদিন তো একজন তার কলার ধরেছিল পর্যন্ত। এমজাদ মৃদু স্বরে বললেন, মাথা ঠান্ডা করে বসুন মিস্টার নির্ভীত। আমার স্ত্রী বাচ্চা বিপদের মুখে আছে, আর আপনি আমাকে মাথা ঠান্ডা করতে বলছেন ডক্টর? দেখুন মিস্টার নির্ভীত, আপনি আমার কথাটা ঠিক বুঝতে পারেননি বোধ হয়। জন্ম মৃত্যু সবাই তো আল্লাহর হাতে, আমরা কেবল চেষ্টা করতে পারি। হঠাৎ নিভৃত ধপাস করে বসে পড়ে চেয়ারে। দুই হাত দিয়ে মুখ ঢেকে হু হু করে কেঁদে দেয় সে। এতদিন পর পেয়েও কি সে আবার হারিয়ে ফেলবে? ডাক্তার এমজাদের বড়ই মায়া হচ্ছে। তিনি নরম স্বরে বললেন, এভাবে ভেঙে পড়বেন না নির্ভীত, আপনাকে শক্ত থাকতে হবে। নিভৃত নিজের শার্টের চোখ মুছল। ভাঙা গলায় জিজ্ঞেস করলো, কোনো কি উপায় আছে ডক্টর? আপনার বাচ্চার বয়স সবে মাত্র 5 মাস। 6 মাস হলেও সিজার করা যেত। এখন রক্তপাত অনেকটাই বন্ধ হয়েছে। আপনার ভাগ্য ভালো যে প্রেসেন্টাল অ্যাবর্শন খুবই অল্প পরিমাণে হয়েছে, তাই বাচ্চাকে মাতৃগর্ভে আরও কিছুদিন রাখা যাবে। আমার এখন কি করতে হবে ডক্টর? আপনার স্ত্রীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে। ভারী কাজ করা যাবে না একদমই। দুশ্চিন্তামুক্ত এবং সদা হাসি খুশি থাকতে হবে। আই রিপিট, কোনো ক্রমেই রোগীকে মানসিক চাপ দেওয়া যাবে না। তলপেটে আঘাত, চাপ লাগা বা এমন কোনো কাজ করা যাবে না। দূরবর্তী স্থানে বা ঝুঁকিপূর্ণ ভ্রমণ করা যাবে না। সহবাস থেকে বিরত থাকাই শ্রেয়। নিয়মিত চেক আপ করতে হবে। কি মেনে চলতে পারবেন তো মিস্টার নির্ভীত? ইয়েস ডক্টর। গুড। আসলে সৃষ্টিকর্তা আপনার সহায়তায়, তাই আপনার স্ত্রী থাইরয়েড, ডায়াবেটিক্স, ইনফেকশন জনিত কোনো সমস্যা নেই। থাকলে সমস্যা হতো। আমাকে কবে বাসায় নিয়ে যেতে পারবো? কালকে নিয়ে যেতে পারবেন, তবে কথাগুলো মাথায় রাখবেন। আর খাবারের ব্যাপারে একটু সতর্কতিও হবেন। উনি একদমই খাওয়া দাওয়া করে না। শরীরে পানি জমার ধরুন শরীর ফোলা দেখা যায়, তবে ওনার শরীরে পুষ্টির অভাব রয়েছে। সেই সাথে প্রেসক্রাইব করা মেডিসিনগুলো নিয়মিত খাওয়াবেন। আমি বারবার বলছি নির্ভীত, কোনো ক্রমেই ওনাকে মানসিক চাপ দেওয়া যাবে না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো ডক্টর। আপনার স্ত্রীকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। সকালে জ্ঞান ফিরবে। কেবিনে শিফট করে দিব কিছুক্ষণ পর। আচ্ছা ডক্টর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা আমার কর্তব্য মিস্টার নির্ভীত।
ডক্টর এমজেদ, আই এম সরি। আসলে ইটস ওকে মিস্টার নির্ভীত, আমি কিছু মনে করিনি, এসবে আমার পূর্বের অভিজ্ঞতা আছে। মুচকে হাসলেন ডক্টর এমজাদ। নিবৃত লজ্জা পেয়ে মাথা নিচু করল। সে আসলে লজ্জিত। মীরা চিন্তিত ভঙ্গিতে বসেছিলেন বাইরে। নিবৃতকে বের হতে দেখে নিবৃতের কাছে এগিয়ে এলেন তিনি। বিচলিত স্বরে জিজ্ঞেস করলেন, ডাক্তার কি বললো বাবুই? দুজনে ঠিক আছে আম্মা। আলহামদুলিল্লাহ। নিবৃত হঠাৎ করে মাকে জড়িয়ে ধরল। মীরা ছেলের মাথায় হাত বুলালেন। নিবৃত কাঁদছে, খাদুক। কিছু কিছু সময় মানুষকে কাঁদতে দিতে হয়, তাতে তার মনটা হালকা হয়। সকালের স্নিগ্ধ হাওয়া বইছে বারান্দায়। ফিনাইল আর স্যাবনলের ভ্যাপসা একটা গন্ধ। রোগীদের আত্মীয় স্বজনরা বাইরের চেয়ারে বসে ঝিমোচ্ছেন। হয়তো তারা এখানেই রাত কাটিয়েছেন। এপোলো হাসপাতালের বিশাল হলরুম, সেখানে সারি সারি নীল হলুদ চেয়ার রাখা, অনেক গুছানো পরিবেশ। সরকারি হাসপাতাল থেকে সম্পূর্ণ ভিন্ন। যদিও সবই টাকার খেলা। মনও বেডে শুয়ে আছে। ঘুম ভেঙেছে কিছুক্ষণ আগে। প্রথমেই হাতটা চলে গিয়েছিল পেটে, তবে পেটটা উঁচুই আছে। হাঁপ ছেড়ে বাঁচল মন। বাচ্চাটাই যে তার একমাত্র অবলম্বন। মনও পাশে তাকিয়ে দেখে নিবৃত মেঝেতে বসে তার বেডের মাথা দিয়ে ঘুমোচ্ছে। মনও তাকিয়ে রইল একটানা। এই নিষ্পাপ মুখটাকে হয়তো সে অনেক অনেক ভালোবাসে, সারা জীবন বেঁচে যাবে। হঠাৎ করেই চোখ খুলে ফেলল নিবৃত। মনের দিকে তাকিয়ে দুটো ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, কি কি প্রাণ পাখি? লুকিয়ে লুকিয়ে রাজপুত্রকে দেখা হচ্ছে বুঝি? মনও ভেঙচি কেটে অপর দিকে মুখ ঘোরালো। নিবৃতের সাথে কথা বলতে সে আগ্রহী নয়। মীরা হাসি মুখে কেবিনে ঢুকলেন। মনের মাথার কাছটায় বসে মাথায় হাত বুলিয়ে বললেন, কি মা, এত রাগ আপনার? গর্ধবটার সাথে রাগ করে বাবা মাকে ফেলে চলে গেলেন? আসলে মা, বুঝেছি আমি, আর বলতে হবে না। আর কোনোদিন এভাবে আমাদের রেখে যাবি না মা। মা, বাবা কেমন আছেন? অনেকটা ভালো। নিবৃত বাইরে গিয়ে স্যুপ নিয়ে এসেছে। রাতের শার্টটা পরিবর্তন করে একটা টি শার্ট পরেছে সে। নার্স স্যালাইন করে বলেছিলেন সকালে ঘুম ভাঙলে কিছু খাইয়ে ওষুধ খাওয়াতে। মীরা মনুকে ধরে বাথরুমে নিয়ে গেছেন। মনু ফ্রেশ হয়ে বেরিয়ে আবার বেডে শুয়ে পড়েছে। তলপেটে চিনচিন একটা ব্যথা হয়, যা দরুন হাঁটা খুবই কষ্ট। হাত নড়াচড়াও করা যায় না। নিবৃতকে ঢুকতে দেখে মীরা বেরিয়ে গেল। নিবৃত মুচকি হেসে বেডের পাশে চেয়ারটায় বসলো, হাতে গরম স্যুপের বাটি। মনু অন্যদিকে মুখ ফিরিয়ে আছে, যদিও তার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে। যান একটু খেয়ে নাও। মনু অন্যদিকে ফিরেই বলল, একদম এসব অদ্ভুত নামে আমাকে ডাকবেন না। তাহলে কি ডাকি? আচ্ছা, আমার ময়না পাখি, আমার বাবুরাম্ম, স্যুপটা খেয়ে নাও। মনু কপাল কুঁচকে নিবৃতের দিকে তাকালো। নিবৃত হাসছে। মনুর কপাল আরো কুঁচকে গেল। বুড়া থামড়া ছেলের আবার ঢং। মনু আর কিছুই বলেনি, খেয়ে নিয়েছে নিবৃতের হাতে। সেই কখন থেকে নিবৃত একা একাই বক বক করে চলেছে, আর মনু অন্যদিকে তাকিয়ে আছে। মনের মতে নিবৃত অতিশয় বাচাল হয়ে গেছে। সুমি মনুর সাথে দেখা করে বাড়ি ফিরে গিয়েছে। সুমি নামক মেয়েটার কাছে মনু অনেক কৃতজ্ঞ। মনু একগুচ্ছ সুখ নামক বাড়িতে আবার এলো। ভাগ্যের জোরে একদিন বউ হয়ে এসেছিল, তবে আজ স্বামীর হৃদয়ের প্রেয়সী হয়ে আছে। নাজমুল অসুস্থ। মীরাও চিন্তায় বিভিন্ন রোগের বাসা বাঁধিয়েছেন শরীরে। মনু মীরার অসহায় চেহারা দেখে আর মানা করতে পারেনি। যদিও নিবৃতের সাথে কথা বলবে না বলেই ঠিক করেছে সে। এক সপ্তাহ কেটে গেল দেখতে দেখতে। মেয়েটিকে নিয়ে মনু বারান্দায় একটা চেয়ারে বসে। গোলাপের বাগান থেকে সুন্দর একটা সুঘ্রাণ ভেসে আসছে। মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে যেন। আপু, হঠাৎ করেই রথির ডাকে পেছন ফিরে মনু। রথি মর্জিনা দাঁড়িয়ে আছে। রথি কেঁদে জড়িয়ে ধরল মনুকে। মনু স্থির হয়ে বসে রইল কেবল। রথি মনুকে ছেড়ে মনুর পায়ে ধরল। ভেজা গলায় বলল, আমাকে ক্ষমা করে দাও আপু, আমার অনেক বড় ভুল হয়েছে। আপু গো, আমি দোষী। তুমি আমারে বানো কাটো, তবু রাগ করে থাইকো না। মনু রথিকে টেনে তুলে পাশে দাঁড় করিয়ে বলে, আমি এতটা স্বার্থপর নয় রথি, আগেই বলেছি, এখনো বলছি, তোদের আমি ভালোবাসি। তাই হয়তো কখনো রাগ করে থাকতে পারবো না। তবে কি জানিস রথি, বুকটায় না একটা ক্ষত হয়েছে, যা হয়তো কোনো দিন মুছতে পারবো না। আপু, আল্লাহর দোহাই লাগে আপু, এমন বললো না। এমন না রে রথি, বিপদের সময় প্রিয়জনের খারাপ ব্যবহার বুকে ভীষণ লাগে। তুই কাঁদিস না, আমি তো তোর উপর রাগ করে নেই বুকা মেয়ে। মর্জিনা এগিয়ে গেলেন মনুর দিকে, নরম গলায় ডাকলেন, আম্মা, আমারে মাফ করে দিও। ছি মা, এসব বইল না, আমি কারোর উপরেই রেগে নেই। মনু বেশি হাঁটতে পারে না।
নিচতলা একটা ঘরে নিবৃত কিছুদিন থাকবে বলে মনস্থির করেছে। মনো আস্তে আস্তে সোফার ঘরে এসে দাঁড়ালো। সোফায় রিপ্ত বসে। মনোকে দেখে থমকে গেল সে। পরেশটির দিকে তাকানো হারাম জেনেও বেহায়া চোখ বারবার আটকে যায় তার মাঝে। মীরা মনোকে ধরে সোফায় বসলেন। মর্জিনাও বসে আছেন পাশে। রথি দাঁড়িয়ে আছে। রিপ্ত মাথা নিচু করে বসে আছে। মনো ডাকলো, রিপু ভাই। রিপ্ত মাথা তুলে তাকালো। মনো হেসে বলল, কেমন আছো রিপু ভাই? রিপ্ত জবাব না দিয়ে আবার মাথা নিচু করলো। আসলেই তো, সে কেমন আছে? মীরা রান্নাঘরের দিকে গেলেন। মনো আস্তে করে বলল, রাগলে তোমার মাথা ঠিক থাকে না আমি জানি রিপু ভাই। এবারের মতো ওকে মাফ করে দাও। ছোট মানুষ বোঝেনি। তোমাকে ভীষণ ভালোবাসে রিপু ভাই। এটা এতটা ছোট না। আমি ভালো আছি তো, আমার কিচ্ছু হয়নি। তুমি ওকে ক্ষমা করে দাও রিপু ভাই, নয়তো পুস্কু রাগ করবে কিন্তু। বলেই খিলখিল করে হেসে ওঠে মনো। রিপ্ত তাকিয়ে থাকে। কি অপূর্ব সে হাসি। রতিকে হয়তো সে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। সংসার করে যাবে সারা জীবন। একসময় হয়তো হৃদয়ের কোণে রথিও জায়গা করে নেবে। মনোর 7 মাস চলছে। শরীরটা বড়ই দুর্বল তার। নিবৃত অযথাই পাগলামি করে। অফিস থেকে ছুটি নিয়েছে সে। সারাটার সময় মনোর সাথে আঠার মতো লেগে থাকে। মনো এত কথা শোনায় তবুও কিছু মনে করে না নিবৃত। হাসি মুখে সব শুয়ে যায়। এই তো সেদিন। বাবুরাম্মু, ও বাবুরাম্মু। একদম এসব আহ্লাদ করবেন না নির্ভীত, আমার এসব পছন্দ না। আচ্ছা, তুমি আমাকে এটা বলো, একটা বাচ্চার পরিবারের সবচেয়ে বেশি আপন কে থাকে? তার বাবা মা। তুমি মানো এটা? কেন মানবো না কেন? তাহলে এটাও মানো যে বাবুর ওপর বাবা মায়ের দুজনের অধিকার আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তাহলে আমার বাবুর ওপর আমার আছে? হ্যাঁ। এই না না, হুম হুম, এখন তো না করলে হবে না যে, একবারই বলে ফেলেছ। দেখি হাঁটা সরাও, আমার বেবি আমার সঙ্গে কথা বলবে। বলে মনের পেটে কান পাত্র নিবৃত। মনো শুধু অবাক হচ্ছে। এই লোক তো মহা চালাক। এই সরেন তো আপনি, খালি সোয়াদ ধান্দা, সরেন। নিবৃত সরে না। ভালোবাসার পরশে ভরিয়ে দেয় মনুকে। সন্ধ্যায় একটু শুয়েছিল মনু। হঠাৎ পায়ে চিনচিন ব্যথায় ঘুম ভেঙে যায় তার। পায়ে পানি নামার দরুন পা ভারী হয়ে গিয়েছে তার। মনে হচ্ছে দু পায়ে কেউ লোহার বস্তা রেখেছে। এপাশ ওপাশ করছে মনু। পেটটা অনেক উঁচু হয়েছে আগের তুলনায়। পুচকিটা তো মনে হয় ফুটবল খেলে ভেতরে। এত দুরন্ত। অবশ্য যার বাবা এত দুষ্টু তার সন্তান তো এমন হবেই। মীরার মুখে নিবৃতের ছেলেবেলা সব শুনেছে মনু। এত কষ্টের মাঝেও হাসি পায় মনের। নিবৃত পাশে শুয়ে আছে। মনু তাকিয়ে থাকে সেদিকে। তবে পায়ের ব্যথা আরো বাড়ায়, চিৎকার করে উঠে সে। নিবৃত হক চকিয়ে উঠে বসে। কি হয়েছে? কোথায় ব্যথা করছে? পেটে ব্যথা হচ্ছে? বাবু লাথি দিয়েছে? এই বলো না, আরে বলো না মেয়ে। মনো বিছানায় হেলান দিয়ে উঠে বসে কটমট করে তাকায় নিভৃতের বানে। দাঁত কিরমিরিয়ে বলে, আমাকে বলতে দিবেন? সরি সরি জান, কোথায় ব্যথা হচ্ছে তোমার? পায়ে। নিবৃত পায়ের দিকে হাত বাড়ায়। মনো পা গুটিয়ে নিতে চাইলেও পারে না। এই কি করছেন আপনি? চুপ, কথা বলে না। নিবৃত আস্তে আস্তে মনোর পা টিপে দিচ্ছে। মনো অবাক হয়ে দেখছে কেবল। এই নিবৃত বড়ই অচেনা। একসময় ঘুমিয়ে পড়ে মনো। দিন এভাবেই কাটছে। আর কিছুদিন পরেই মনের ডেলিভারি ডেট। মনো হাই রিস্ক পেশেন্ট, তাই তার প্রতি ডক্টর একটু বেশি গুরুত্ব দিচ্ছেন। সেই সাথে নিবৃতের পাগলামিতে মনো অনেকটাই সুস্থ। রাত প্রায় 2:25। মনো উঠে বসে আছে। তার প্রচুর ক্ষুধা লেগেছে। নিবৃত কিছুক্ষণ আগেই মাত্র ঘুমিয়েছিল। তবে নিবৃতকে এতটা শান্তিতে ঘুমোতে দেখে গা জ্বলছে মনোর। একে এত শান্তিতে ঘুমোতে দেওয়া যাবে না। প্রচুর জ্বালিয়েছে তাকে। এবার নিজে জ্বলুক। মনো আস্তে করে পেটে হাত রেখে ফিসফিসিয়ে বলে, তোমার বাবাকে এত শান্তিতে ঘুমাতে দিতে পারি আমরা? একদম না, একদম না। মনো নিবৃতকে ডাকে। এই যে শুনছেন, এই। নিবৃত হক চকিয়ে উঠে বসে। কিছু বলবে তার আগে মনো বলে, আপনার বাবু নাকি পিৎজা আর কেক খাবে, যান নিয়ে আসেন। নিবৃত অসহায় ভঙ্গিতে ঘড়ির দিকে তাকালো। এত রাতে পিৎজা বেচারা কোথায় পাবে? নিবৃত অসহায় গলায় মনের পেটের দিকে তাকিয়ে বলে, বাপ সকালে পিৎজা খাওয়াই, এখন শুধু কেক খাও? না, আপনার বাপ আপনার কথা মানেনি, সেই মুহূর্তে পিৎজা খাবে। নিবৃত বেশ বুঝতে পারছি বাবু না, বাবুর আম্মু খেতে চায়। তাই আস্তে করে মনের হাতটা ধরে বলল, জান সকালে 1 বস্তা পিৎজা এনে দেবো, এখন শুধু ফ্রিজে কেক আছে, এনে দিই। মনো এক ঝটকায় হাতটা সরিয়ে দিল। গম্ভীর গলায় বলল, খাবো না কেক। সারাদিন আমার বাবু আমার বাচ্চা করেন, অথচ কাজের বেলায় নাই।
আপনি ঘুমান তো নির্ভীক, আপনি শান্তি মতো ঘুমান, যত সব। নিবেদিতকে বড্ড অসহায় দেখালো। বেচারা কি করবে এখন। ফ্রিজ থেকে 2 পিস কেক মনোকে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো নিবৃত। মনো মিটিমিটি হাসছে। বেশ হয়েছে, আহারে বেচারা। মনো পিৎজা খাচ্ছে আর চোখে নিবৃতকে দেখছে। নিবৃত সারা ঢাকা ঘুরে ডাবল টাকা দিয়ে পিৎজা নিয়ে এসেছে। পিৎজা খেতে খেতে একসময় মনো অনুধাবন করলো সে সুখী, অনেক সুখী। অ্যাপোলো হাসপাতালের করিডোরের সামনে পায়চারি করছে নিবৃত। মনোকে ওটিতে নেওয়া হয়েছে, ডাক্তার এমজাদ অপারেশন করছে। কিছুক্ষণ আগে বলা হলো সি সেকশন করা লাগবে। নিবৃতের সাদা শার্ট ঘামে ভিজা, কপালের 2 পাশে ঘামের সূক্ষ্ম চিহ্ন, চুলগুলো এলোমেলো। উদ্ভ্রান্তের মতো পায়চারি করছে সে। মীরা, নাজমুল চেয়ারে বসে আছেন, তারাও চিন্তায় মগ্ন। মনোর 8 মাস চলছিল। হঠাৎ করেই সকালে মনো পেটে ধরে চিৎকার করছিল। নিবৃত বাথরুমে ছিল। চিৎকার শুনে বাইরে বের হতেই দেখে মনো বিছানায় কাতরাচ্ছে। হঠাৎ একটা বাচ্চার কান্নার আওয়াজে স্তম্ভিত ফিরে নিবৃত। একটা বাচ্চার কান্নার আওয়াজ, থমকে যায় নিবৃত। নার্স কোলে করে সাদা তেওয়ালে পেঁচিয়ে একটা ছোট ফুটফুটে বাচ্চা নিয়ে আসে। নিবৃত অবাক হয়ে দেখছে বাবা হওয়ার অনুভূতির এতই মধুর। নিজেকে এতটা পূর্ণ লাগছে কেন মনে হচ্ছে এই পৃথিবীর সর্বসুখ এটা। নার্স এসে জিজ্ঞেস করলেন, বাচ্চার বাবা কোথায়? মিষ্টি খাওয়াতে হবে, ছেলে হয়েছে। নাজমুল সাহেব এগিয়ে আসেন। নিবৃত তখনও হতভম্ব হয়ে দাঁড়িয়ে। কি করতে হবে বলতে হবে সে বুঝতে পারছে না। নাজমুল সাহেব নিবৃতের কাঁধে হাত রাখলেন। নিবৃত ছলছল চোখে তাকালো নাজমুল সাহেবের মুখ পানে। নাজমুল সাহেব হাসি মুখে ইশারা করলেন ছেলেকে কোলে নিতে। নার্সের হাত থেকে কাঁপা কাঁপা হাতে নিবৃত কোলে নিল তার ছেলেকে। এত নরম, তুলতুলে, লাল ফর্সা হয়েছে। অদ্ভুতভাবে বাবার কোলে চড়ে ছেলের ঠোঁট প্রসারিত করল। কোথায় তার কান্না? নিবৃত উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলো, আমার স্ত্রী কেমন আছে? উনি ভালো আছেন, একটু পরে ওয়ার্ডে শিফট করা হবে। মীরাও নাতিকে কোলে নিলেন। নাকটা যেন পুরো নিভৃতে। মুচকি হাসলেন তিনি। এই তো সেদিন রহমান বাড়ির বউ হয়ে এসেছিলেন। কত ঝড়, কত কষ্ট, কত স্মৃতি কোথায় গেল সেই সময়। আজ তিনি দাদি হয়ে গেলেন। তার ছোট নিভৃত আম্মু আম্মু করে তার আঁচল ধরে ঘুরে বেড়াতো। আজ সে বাবা হয়েছে, তাকেও এই পুচকিটা বাবা ডাকবে। ছেলেটা বুকে নিয়ে মনো সকল ক্লান্তি, কষ্ট, দুঃখ ভুলে গেল। এতটা মায়াময় মা হওয়ার সুখ। নিবৃত মনের কপালে চুমু এঁকে দেয়। নরম ভেজা গলায় ছেলের প্রাণে চেয়ে বলে, আমাকে পরিপূর্ণ করার জন্য ধন্যবাদ প্রেয়সী। মনো মীরার সাথে রান্নাঘরে কাজ করছে। কিছুক্ষণ আগে মাত্র 3য় বর্ষের পরীক্ষা শেষ হলো। মাঝে গ্যাপ পড়ায় ইয়ার লস হয়ে গেছিল মনো। এখন অনেকটা সময় হাতে পেয়েছে মনো, তাই তো শাশুড়ির কাছ থেকে নতুন নতুন খাবার বানানো শিখছে সে। নিহান আর মিটিকে নিয়ে বাগানে ঘোরাঘুরি করছে নিবৃত। মনো বুঝে পায় না মিটির সাথে এত মিল হলো কি করে নিবৃতের। এই মিটি আর তার ছেলে দুটা নিবৃতের বলতে পাগল। বেচারির মাঝে মাঝে হিংসে হয়। নিহানের এখন 2 বছর। এত দুরন্ত ছেলে। মীরা যেন ছোট নিবৃতকে পেয়েছেন। নাজমুল সাহেবের অনেক ভালো হয়েছে, তিনি একজন দাবা খেলার সাথী পেয়েছেন। যদিও তার সাথে খেলার খও বোঝে কিনা সন্দেহ। নিহান তার বাবার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নিহানের দেখা দেখি মিঠিও তাকিয়ে আছে। সে নিহানকে অনুকরণ করতে পছন্দ করে। নিবৃত রুহানির কবরের সামনে দাঁড়িয়ে বলছে, আমি সুখে আছি রুহানি, তোমার নির্ভীত সুখে আছে। বুকের বা পাশটা জায়গা দিয়েছি তাকে, সে আমাকে পরিপূর্ণ রেখেছে রুহানি। হঠাৎ কে যেন ফিসফিসিয়ে বলল, সুখী হও বাবুই পাখি। নিবৃত আশেপাশে তাকালো, না কেউ নেই। কি অদ্ভুত, ছোটবেলায় প্রেয়সীর গলা যেন শুনতে পেল নিবৃত, সেই কণ্ঠ। বাবা কার সাথে কথা বলতো? মিটো নিহানের দেখা দেখে বলল, বাকবাকুম, অর্থাৎ তারও একই প্রশ্ন। নিবৃত নিহানকে কোলে তুলে নিয়ে টুপ করে একটা চুমু খেলো গালে। মিটিও কাঁধে বসে পা দিয়ে চাপ দিচ্ছে, অর্থাৎ তারও একটা চাই। নিবৃত তাকেও একটা চুমু দিল, একেবারে চেপে ধরে টুপ করে। হেসে নিবৃত বলল, কিরে মেয়েটি, তুই তো তোর বুবুর মতোই হিংসেটাই। মিটি কি বুঝলো কে জানে, চুপচাপ নিবৃতের কাঁধে বসে রইল। সকালে ব্রেকফাস্ট করতে বসেছে সবাই। নাজমুল সাহেব, মীরা, নিহান, মনো আর নিবৃত। মীরা টেবিলে সকালের মুখ পানে তাকিয়ে আছে। আর শাশুড়ির অনুপস্থিতিটা কষ্ট দিচ্ছে তাকে। দিলানা নামক মানুষের উপস্থিতি বড় দুঃখ দিচ্ছে হৃদয়। দীর্ঘশ্বাস ছাড়েন মীরা। মনো নিহানকে খাবার খাইয়ে দিচ্ছিল। বাপ একটু খা।
নিহান খাচ্ছেই না, মিটির সাথে দুষ্টুমি করছে, হাত নাড়িয়ে নাড়িয়ে বলছে, মাম্মা নিয়ান খাবে না, খাবে না। মীরা মনুর অসহায় মুখটা দেখে কোলে তুলে নেন নিহানকে। গল্প বলে বলে খাবার খাইয়ে দেন। মীরার অবাক লাগে এই পুতুলটা নাকি তার ছোট নিভৃত পুতুলের। পায়ে বারে বারে খোঁচা দিচ্ছে নিভৃত। শ্বশুর শাশুড়ির সামনে মনু কিছু বলতে পারছে না। চোখ রাঙালো মনু। নিভৃত নিচে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। এত সুন্দর করে খাবার খাচ্ছে যেন সে অনেক নিষ্পাপ। আম্মু চিৎকার করে দাঁড়িয়ে গেল নিভৃত। মনু তার পায়ে নখ বিঁধিয়ে দিয়ে মজা করে রুটি খাচ্ছে। কি হলো বাবুই? নিহান ও মীরার দেখা দেখি বলল, কি হয়তো বাবুই? সেই দেখা দেখি মিটিও কোথা থেকে উড়ে এসে বলল, বাকবাকুম বাকবাকুম। নিভৃত সবার পানে অসহায় দৃষ্টিতে তাকালো। মনু হাসছে। বেশ হয়েছে। আরে কি হলো বাবুই? আতে কি হতো? বাকবাকুম বাকবাকুম করে নিভৃত অসহায় কণ্ঠে বলল, কিছু না। মনু একটু সময় মাত্র কথা বলল রতির সাথে। রতি 3 মাসে প্রেগনেন্ট। রিপ্ত বেশ খেয়াল রাখে তার। মনু বোনের জন্য এবং তার রিপু ভাইয়ের জন্য অনেক খুশি। বাইরে পূর্ণিমার চাঁদ উঠেছে, আলোর ছড়াছড়ি চারপাশে। স্নিগ্ধ আলোর আবেশে গা ভাসাতে ইচ্ছে হয় যেন। বাবার কোলে না চড়ে ঘুমায় না নিহান। নিভৃত ছেলেকে কাঁধে নিয়ে পায়চারি করছে, গল্প শোনাচ্ছে। মনু একটানা নিহানের বাবা নামক মানুষটার দিকে তাকিয়ে রইল। বাবা হিসেবে নিভৃত অনেক ভালো। মনু বারান্দায় গিয়ে দাঁড়ালো। তার নীল রঙা ওড়নাটা বাতাসে উঠছে, দৃষ্টি দূরে। হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরল প্রিয় মানুষটা, তার রাজপুত্র। মনু আবেশে চোখ বুজে জিজ্ঞেস করলো, নিহান ঘুমিয়েছে? নিভৃত মনুর খোলা চুলে মুখ ডুবিয়ে বলল, হুম। হঠাৎ করেই মনুকে কোলে তুলে নিল নিভৃত। মনু ফিসফিসিয়ে বলল, আরে কি করছেন? নিভৃত কোনো জবাব না দিয়ে বাইরে নিয়ে এলো তাকে। বাড়ির সামনে চলে এলো নিভৃত। গোলাপ বাগানের বিপরীত পাশে বাড়ির বাম দিকে ছোট একটা মাঠের মতো জায়গা, সবুজ ঘাসে আবৃত। মনুকে নিয়ে সেই ঘাসের ওপর শুয়ে পড়ল নিভৃত। মনুকে নিজের পাশে শোয়ালো সে। কি পাগলামি করছেন? চুপ, অনুভব করো। মাথার ওপর সুবিশাল আকাশ, হাজারো তারার মেলা। চাঁদের আলোয় চিকচিক করছে সবুজ ঘাসগুলো। মনু নিভৃতের বুকের বাঁ পাশটায় মাথা রেখে অনুভব করলো সে অনুভূতি অদ্ভুত। এর কোনো নাম নেই, ভাষা নেই। কেবল মনে হয় এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা মনু। নিভৃত মনের কপালে ঠোঁট ছোঁয়ালো, কানে কানে বলল, আমার ঘুটঘুটে তিমির ন্যায় হৃদয়ে এক ফোঁটা ময়ূর হয়ে আসলে তুমি। পাথরের ন্যায় মনটাকে গলিয়ে করলে ভালোবাসার প্রাণভূমি। ভালোবাসি প্রিয়, খুব বেশি ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি রাজপুত্র। বলে নিভৃতের বুকের বাঁ পাশটায় ভালোবাসার পরশকে দিল মনু।